আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো তোমরা আমাকে একটু সবাই জানাও তো যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা একটু ওয়েট করব, সবাই মোটামুটি জয়েন হয়ে গেলে তারপর আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তো তোমরা অনেকেই ডিসকাশন গ্রুপে এই প্রশ্নটা একটু দিয়ে রাখছিলা। এটা আমার গত ক্লাসে ভুল হয়েছিল। সো আমি এটা আজকে একটু কারেকশন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তো সবাই একটু জয়েন হয়ে যাও আস্তে আস্তে। তোমাদের যারা ফ্রেন্ড আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও সবাই। আচ্ছা, তোমরা কি গত ক্লাসে মোটামুটি সব কিছু বুঝছিলা? আমরা গত ক্লাসে যা যা পড়ছিলাম মোটামুটি সবাইকে সব কিছু বুঝছিলা কিনা একটু জানাও তো আমাকে। নাকি গত ক্লাসটা বেশি বোরিং ছিল, বা এমন কি হয়েছে যে আমি বুঝাইতে পারি নাই তোমাকে কোনো একটা টপিক? সব একটু জানাও তো। হ্যাঁ, তোমরা অনেকে সালাম দিচ্ছ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়ারা। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? না, আজকে লাস্ট ক্লাস না, আগামীকাল একটা ক্লাস আছে তোমাদের সাথে আমার। তারপর আমরা ক্লাসটা মানে মোটামুটি আমাদের কেমিস্ট্রি সিলেবাসটা শেষ হয়ে যাবে আর কি তারপর। সো তোমরা যারা মোটামুটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করছো, তোমরা আগামীকাল ক্লাস শেষ হলে বুঝতে পারবা যে তোমরা কেমিস্ট্রিতে অনেক বেশি আগায় আছো। মানে যারা রেগুলার ক্লাসগুলো করছো আর কি, বা রেগুলার পরীক্ষাগুলো ভালো মতো দিছো। আগের ক্লাস না করা থাকলে কি এই ক্লাস বোঝা যাবে? হ্যাঁ, বোঝা যাবে, তুমি ক্লাসটা কন্টিনিউ করো। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে তাহলে শুরু করি, ঠিক আছে? মোটামুটি আজকে একটু কম, বাট সমস্যা নেই, অনেকে হয়তো বা রেকর্ডেড দেখে নেয়, তো আমরা আস্তে আস্তে ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, ওকে। তো আমরা চলো, যে আমি গত ক্লাসে কিন্তু এই কোয়েশনটাতে একটু ভুল করছিলাম। সো তোমাদেরকে আমি একটু কারেকশন করে দিই। দেখো এখানে কি বলছে। এখানে বলছে যে ক্ষার ধাতু সমূহের মধ্যে সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক ও কম সক্রিয় ধাতু নিচের কোনটি? সো দেখো এখানে কি দিয়ে আছে, মানে ক্ষার ধাতু মানে গ্রুপ ওয়ানের ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম। সো আমরা গ্রুপ ওয়ানের ধাতুগুলো কি জানি না, যে লিথিয়াম, তারপর কি ভাবে বলতো, লিথিয়াম, সোডিয়াম, সোডিয়াম, তারপর কি জানি আমরা, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে তোমার সিজিয়াম, তাই না? ওকে। তো তুমি মাথায় রাখবা যে আমরা জানি যে উপর থেকে নিচের দিকে গেলে, উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে। উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু আকার বাড়ে। সো তুমি মাথায় রাখবা যে আকার যত বড় হবে সক্রিয়তা তত বৃদ্ধি পাবে। আকার যত বড় হবে সক্রিয়তা কিন্তু তত বৃদ্ধি পাবে। আর গ্রুপ ওয়ানের ক্ষেত্রে আকার যত বৃদ্ধি পাবে, তড়িৎ ধনাত্মক তড়িৎ তড়িৎ ধনাত্মকতা তড়িৎ ধনাত্মকতা আচ্ছা, তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাবে। কি বলছি ভাই বলতো? আকার যত বৃদ্ধি পাবে সক্রিয়তা তত বৃদ্ধি পাবে। আর আবার আকার যত বৃদ্ধি পাবে তড়িৎ ধনাত্মকতা তত বৃদ্ধি পাবে। এখন আমাকে এখানে বলছে যে কম তড়িৎ ধনাত্মক ও কম সক্রিয় ধাতু কোনটি? তাহলে দেখো যে আমার আকার যেটা ছোট, তার সক্রিয়তা কম, আবার তার তড়িৎ ধনাত্মকতা কম। সো এখানে আকার সবচেয়ে ছোট কোনটা? লিথিয়াম হবে না, কারণ আমরা জানি যে উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু আকার বাড়ে। তাহলে নিচ থেকে উপর দিকে গেলে কি হবে? আকার কমবে। তার মানে লিথিয়ামের আকার যেহেতু সবচেয়ে ছোট, তার মানে কি তার সক্রিয়তা সবচেয়ে কম, তার সক্রিয়তা সবচেয়ে কম, আবার সেটা কম তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে এ হবে, তাই না? আচ্ছা, এটা গত ক্লাসে আমরা ভুল করছিলাম। আচ্ছা, ওকে। এখন এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ ছিল, ইভেন আমাকে অনেকে পার্সোনালি নক দিছো। সো আমরা একটু বোঝার ট্রাই করে দেখো। তো গত ক্লাসে আমরা যখন ফাজানের নীতি পড়ছিলাম, ফাজানের নীতিতে আমরা কি পড়ছিলাম ভাইয়া? যে আমরা বলছিলাম যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে, আয়নিক বৈশিষ্ট্য আয়নিক আয়নিক বৈশিষ্ট্য তত কম হবে।
আর আয়নিক বৈশিষ্ট্য যত কম হবে তার সমযোজী বৈশিষ্ট্য কি তত বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি যে আয়নিক বৈশিষ্ট্য এবং সমযোজী বৈশিষ্ট্য একটা অপরটার বিপরীত। আর সমযোজী বৈশিষ্ট্য যেহেতু বৃদ্ধি পাবে তার মানে কি তার পোলারায়ন বৃদ্ধি পাবে, তার পোলারায়ন বৃদ্ধি পাবে, পোলারায়ন বৃদ্ধি পাবে। ওকে, আবার আমরা জানি সবাই যে চার্জ ঘনত্ব যদি বেশি থাকে, চার্জ ঘনত্ব যদি বেশি থাকে তখন পোলারায়ন বেশি হয়। তখন কি হয়? তখন কিন্তু পোলারায়ন কিন্তু তখন বেশি হয়, তাই না? আচ্ছা, ওকে। এখন আমাকে বলছে যে ধনাত্মক আয়নের ক্ষেত্রে পোলারায়ন ক্ষমতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় বলছে। আচ্ছা, তো ধনাত্মক আয়নকে আমরা কি বলি? ধনাত্মক আয়নকে কিন্তু আমরা ক্যাটায়ন বলি। কি বলি আমরা? ধনাত্মক আয়নকে আমরা বলি ক্যাটায়ন। মানে দেখো এখানে সবগুলোতে কি আছে? পজিটিভ চার্জ আছে। সো যেহেতু পজিটিভ চার্জ আছে তার মানে কি সবগুলো ক্যাটায়ন। এখন দেখো এখানে মধ্যে আমার চার্জ আছে 3+ আর এখানে চার্জ আছে 2+। তার মানে দেখো যে এটার পোলারায়ন বেশি, চার্জ ঘনত্ব বেশি মানে পোলারায়ন বেশি, তার মানে এটা সঠিক। আবার দেখো এখানে চার্জ আছে 3+, এখানে চার্জ আছে 2+, তার মানে কি ভাই বলতো? এটার যেহেতু চার্জ বেশি তার মানে তার পোলারায়ন বেশি। এখন আমাকে দেখতে হবে যে এ এবং ডি এর মধ্যে কোনটা সঠিক। তো দেখো আমরা সবাই জানি গ্রুপ 2 এর মৌলগুলো কি ভাই বলতো? বিরিয়ানি, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তাই না? তারপর স্ট্রনশিয়াম, তারপর হচ্ছে তোমার বেরিয়াম, তাই না? ওকে, তো এখন আমাকে দেখতে হবে যে পোলারায়ন ক্ষেত্রে কোনটা সঠিক নয়। দেখো, সো তুমি আমাকে বলো তো ভাইয়া যে বেরিলিয়াম কি ভাইয়া বলো তো? বেরিলিয়াম যেটা আছে সেটা কি আমার উপরে আছে? সো বেরিলিয়াম যেহেতু উপরে আছে তার মানে কি তার আকার ছোট। সো ক্যাটায়নের আকার যেহেতু ছোট তার মানে কি তার আয়নিক বৈশিষ্ট্য কম, আর আয়নিক বৈশিষ্ট্য কম মানে কি তার পোলারায়ন বেশি। সো এই জন্য দেখো যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে বেরিলিয়ামের আকার যেহেতু ছোট তার মানে তার পোলারায়ন বেশি। তো আমার দেখো এ নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার বেরিলিয়াম এবং বেরিয়ামের মধ্যে এটা কি কারেক্ট কিনা। দেখো বেরিলিয়াম এবং বেরিয়ামের মধ্যে বেরিলিয়ামের কিন্তু আকার ছোট। সো আকার যেহেতু ছোট তার মানে কি তার পোলারায়ন বেশি। তার মানে এখানে কি হওয়ার কথা ছিল? এখানে কিন্তু আমার বেরিলিয়াম 2+ এর পোলারায়ন কিন্তু আমার বেরিয়াম 2+ এর চেয়ে বেশি হওয়ার কথা ছিল। বাট এখানে কি আছে? এখানে কিন্তু এর উল্টোটা আছে। সো যেহেতু এর উল্টোটা আছে তার মানে এটা কিন্তু আমার সঠিক নয়, এটা কিন্তু আমার সঠিক নয়। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, তো সবাই এখন আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, তো আজকে আমরা মৌলের পর্যবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের লেকচার নাম্বার 2টা করার ট্রাই করব। আচ্ছা, তো আজকের ক্লাসটা খুব একটা বেশি বড় হবে না, আমরা খুব মানে ছটপট কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়ে তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, তো এখন আসি আমরা যে মুক্ত জোড় বন্ধন জোড় আমরা কিভাবে বাইর করব। আচ্ছা, সো দেখো ভাইয়া যে এখানে আমাদের কি আছে? নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন আছে। সো আমরা এখানে দিলাম একটা নাইট্রোজেন দিলাম, আমরা এখানের মধ্যে একটা হাইড্রোজেন দিলাম, আবার আমরা এখানের মধ্যে একটা হাইড্রোজেন দিলাম, আমি এখানের মধ্যে একটা হাইড্রোজেন দিলাম। ওকে, ফাইন। এখন দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কি করলো? সে এখানে একটা ইলেকট্রন দিল, এখানে একটা ইলেকট্রন দিল, এখানে একটা ইলেকট্রন দিল, ঠিক আছে? আচ্ছা, ওকে। আবার দেখো হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেন কি করলো? সে এখানে একটা ইলেকট্রন দিল, এখানে একটা ইলেকট্রন দিল, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল। এখন নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 5টা থাকে। এখন দেখো অলরেডি 3টে কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, তাহলে আর বাকি থাকে কয়টা? 2টা থাকে। সো যে 2টা বাকি থাকে তাকে আমরা উপরে মুক্তজোড় হিসেবে লিখে দেবো, এটা হচ্ছে তার মুক্তজোড় ইলেকট্রন, তাই না? আচ্ছা, ওকে। এখন তোমরা আমাকে বলো তো ভাই যে আমার এখানের মধ্যে মুক্ত জোড় কয়টা, বন্ধন জোড় কয়টা? দেখো আমার মুক্ত জোড় মানে দুইটা মিলে একটা জোড়া হয়, তার মানে এখানে মুক্ত জোড় কয়টা আছে? মুক্ত জোড় কিন্তু আমার এখানে একটা আছে। মুক্ত জোড় এখানে কত জোড় আছে? মুক্ত জোড় হচ্ছে তোমার একটি আছে। মুক্ত জোড় এখানে কয়টা আছে? মুক্ত জোড় এখানে একটি আছে। আচ্ছা, আর এখানে বন্ধন জোড় কয়টা আছে ভাইয়া বলো তো? বন্ধন জোড় দেখো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে দেখো এখানে আছে আমার বন্ধন, মানে তারা কিন্তু সবাই বন্ধনে অংশগ্রহণ করেছে। সো এখানে আছে তোমার এক জোড়া, এখানে আছে এক জোড়া, এখানে আছে এক জোড়া, মানে কয় জোড়া আছে? মোট 3 জোড়া আছে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে সমযোজী বন্ধন কয়টা আছে? সমযোজী বন্ধন দেখো ভাইয়া যে আমার এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, তার মানে যেহেতু 3টা ইলেকট্রন শেয়ার হয়েছে তার মানে এখানে সমযোজী বন্ধন কয়টা আছে? 3টি আছে। সো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ওকে। এখন আমরা দেখবো যে পানি যেটা আছে, পানির ক্ষেত্রে আমরা মুক্তজোড়, বন্ধন জোড় এবং সমযোজী বন্ধন সংখ্যা কিভাবে বাইর করব। সো পানি দেখো এখানে কি আছে? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, তার মানে দেখো অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন আছে, এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে আছে একটা হাইড্রোজেন। ওকে, সো দেখো ভাইয়া যে আমার এখানে কি করলো? অক্সিজেনে কি করলো? একটা মুক্ত ইলেকট্রন দিল, এখানে অক্সিজেন একটা ইলেকট্রন দিল, আবার এখানের মধ্যে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, আবার এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল। আচ্ছা,
ওকে, এখন অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 6টা থাকে, মানে 2 6। সো এখানে দেখো যে 2টা যেহেতু বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, তাহলে বাকি চারটা কি মুক্ত জোড় অবস্থায় থাকবে। সো আমরা এইখানে দিলাম এক জোড়া ইলেকট্রন, আমরা এইখানে দিলাম এক জোড়া ইলেকট্রন। ওকে, তার মানে এখানে 2টা মুক্ত জোড় আছে। সো তোমরা আমাকে বলো তো ভাই, এখানে মধ্যে আমার মুক্ত জোড় কয়টা আছে বলো তো আমাকে। এখানে কিন্তু মুক্ত জোড় দেখো যে আমার এখানে এক জোড়া আছে, এখানে এক জোড়া আছে, মানে কতটি আছে? 2টি আছে মুক্ত জোড়। আর এখানে বন্ধন জোড় কয়টা আছে? বন্ধন জোড় দেখো যে আমার ইলেকট্রন দেখো ভাইয়া, যে আমার এখানে আছে তোমার বন্ধনে অংশগ্রহণ করা এক জোড়া আছে, এখানে আছে এক জোড়া, মানে বন্ধন জোড় কয়টি? বন্ধন জোড় হচ্ছে তোমার 2টি। আর এখানে সমযোজী বন্ধন কয়টা আছে বলো তো ভাইয়া? সমযোজী বন্ধন কিন্তু দেখো যে আমার এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, আবার এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, তার মানে সমযোজী বন্ধন হচ্ছে আমার এখানে 2টি আছে। আচ্ছা ওকে। আরে সেরা সেরা বস পোলাপান এক একটা, সবাই তো আমার আগে আনসার দিয়ে দিচ্ছে, আমি কি পড়াবো? আচ্ছা ওকে, এখন আসি আমরা কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমরা তো স্ট্রাকচার মোটামুটি জানি যে কার্বনের হাত হচ্ছে 4টা, তার মানে সে কী করবে? 2টা হাত দিয়ে অক্সিজেনকে ধরবে, আবার আরও 2টা হাত দিয়ে সে কী করবে? অক্সিজেনকে ধরবে। সো দেখো এখানে যে আমার কার্বন যেটা আছে, কার্বন কী করলো ভাইয়া? যে কার্বন এখানে একটা ইলেকট্রন দিল, এখানে একটা ইলেকট্রন দিল, এখানে একটা ইলেকট্রন দিল, এখানে একটা ইলেকট্রন দিল। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে কার্বন যেটা আছে, কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কটা থাকে? কার্বনের শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন তোমার 4টা থাকে। কেন 4টা থাকে? তোমরা অনেকে বলতে পারো যে কেন 4টা থাকে। দেখো তো কার্বন যেটা আছে, কার্বনের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p2, তাই না? 2p2, তাই না? ওকে, তার মানে দেখো তার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলতো? 4টা আছে। কয়টা আছে? 4টা আছে। মানে এগুলো বেসিক কথাবার্তা, তোমরা হয়তো অনেকে বুঝো না, বাট আশা করি বুঝবা আর কি। এখন শেষ কক্ষপথে কিন্তু 4টা ইলেকট্রন আছে এবং 4টা কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, তার মানে এখানে কি কোনো মুক্ত জোড় থাকবে? এখানে কিন্তু কোনো মুক্ত জোড় থাকবে না। আচ্ছা, সো এখানে মুক্ত জোড় নাই। আচ্ছা, তার মানে এখানে কার্বনের ক্ষেত্রে আমরা লিখি যে কার্বনের ক্ষেত্রে দেখো যে কার্বনের ক্ষেত্রে মুক্ত জোড় কয়টা আছে ভাইয়া বলতো? মুক্ত জোড় কিন্তু এখানে নাই। কার্বনের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো মুক্ত জোড় নাই। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো এখানের মধ্যে আমার বন্ধন জোড় কয়টা আছে? বন্ধন জোড় কয়টা আছে বলো তো ভাইয়া? বন্ধন জোড় কয়টা আছে? দেখো যে আমার দেখো এখানের মধ্যে কি হয়েছে, আমার অক্সিজেন এখানে একটা ইলেকট্রন দিয়েছে, এখানে অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে, আবার এই অক্সিজেনে এখানে একটা ইলেকট্রন দিয়েছে, এখানে একটা ইলেকট্রন দিয়েছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা মানে কি 4 জোড়া। তার মানে এখানে বন্ধন জোড় কয়টা আছে? বন্ধন জোড় এখানের মধ্যে 4টি আছে। বন্ধন জোড় কয়টা আছে? 4টা আছে। আর সমযোজী বন্ধন কয়টা আছে ভাইয়া বলো তো? সমযোজী বন্ধন দেখো যেহেতু আমার এখানের মধ্যে মানে 4টা যেহেতু ইলেকট্রন শেয়ার হয়েছে, তার মানে এখানে আমার সমযোজী বন্ধন হচ্ছে তোমার 4টি। ওকে, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের এখানে মুক্ত জোড় কয়টা? দেখো, সো আমরা সবাই জানি যে অক্সিজেন যেটা আছে তার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? তার শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু থাকে 6টা। সো 2টা এখানে বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, তার মানে বাকি থাকে কয়টা? 4টা। সো আমি এখানে দিলাম 2টা, আমি এখানে দিলাম 2টা। আবার দেখো এখানে 2টা দিচ্ছে, তার মানে এখানে কি থাকবে? এখানে থাকবে 2টা, এখানে থাকবে 2টা। তার মানে অক্সিজেনে থাকবে কি ভাবে বলতো? অক্সিজেন থাকবে তোমার 2 জোড়া করে ইলেকট্রন। আর কার্বনের কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, কার্বনের কিন্তু কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকবে না। তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন চলো আমরা একটা কোশ্চেন সলভ করি, যে এটা খুলনাতে আসছিল 24-25-এ। তো এখানে কি বলছে? জেনন F6 যৌগে কতটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান? তো জেনন যেটা আছে সেটা কি এটা নিষ্ক্রিয় গ্যাস না? সেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, তো নিষ্ক্রিয় গ্যাস যারা থাকে তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন কটা থাকে? তার শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে 8টি। তো জেনন কি করছে? 6টা ফ্লুরিনের সাথে বন্ধন তৈরি করছে। সো আমরা একটু দেখি, একটু নিজেরা একটু বের করে দেখি। সো আমরা দিলাম এখানে একটা ফ্লুরিন দিলাম, আমি এখানে একটা ফ্লুরিন দিলাম, তাহলে এখানে 2টা হলো। তারপর এখানে দিলাম আমি একটা ফ্লুরিন দিলাম, আমি এখানে দিলাম একটা ফ্লুরিন, আমি এখানে দিলাম একটা ফ্লুরিন, আমি এখানে দিলাম একটা ফ্লুরিন, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আর কি। সো এখন আমরা ধরলাম যে আমার জেনন যেটা আছে সে এখানে একটা ইলেকট্রন দিল, 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 এখানে একটা ইলেকট্রন দিল। ওকে, এখন দেখো তো ভাইয়া যে আমার জেনন যেটা আছে, জেননের মধ্যে এখানে কয়টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে দেখো আমরা জানি জেননের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? ইলেকট্রন থাকে কিন্তু 8টা। তাহলে এখানে অবশিষ্ট কয়টা আছে? অবশিষ্ট আছে 2টা। তার মানে 2টা যেহেতু অবশিষ্ট আছে, তার মানে তার 2টা আমরা অবশিষ্ট যেহেতু আছে, তার মানে এখানে লিখে দিই 2টা, আমরা এখানে দিয়ে দিই যে 2টা হচ্ছে তার অবশিষ্ট আছে, 2টা অবশিষ্ট আছে। সো 2টা অবশিষ্ট আছে মানে কি? তার মুক্ত জোড় কয়টা আছে? মুক্ত জোড় কিন্তু এখানের মধ্যে এক জোড়া আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে সি হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, গুড। আরে বস ফলোপান। আচ্ছা, তো এখন বলছে যে নিচের যৌগগুলোর মধ্যে সবচেয়ে কোনটিতে সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বিদ্যমান?
আচ্ছা, তো দেখো আমরা একটু আগে দেখছিলাম যে পানি যেটা আছে পানির মধ্যে কিন্তু আমার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। অ্যামোনিয়ার মধ্যে কিন্তু আমার একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। আর সালফার যেটা আছে দেখো এটা আমরা দেখি যে সালফার, তাই না? তো সালফার মধ্যে কি আছে ভাইয়া বলতো? চারদিকে চারটা ফ্লোরিন আছে। সো আমরা এখানে দিলাম একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, আমরা এখানে দিলাম একটা ফ্লোরিন, আমরা এখানে দিলাম একটা ফ্লোরিন দিলাম। ওকে, সো আমরা কি করলাম? এখানের মধ্যে ইলেকট্রন দিলাম, আমরা এখানে ইলেকট্রন দিলাম, এখানে ইলেকট্রন দিলাম, এখানে ইলেকট্রন দিলাম। তো সালফার যেটা আছে, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলতো? সালফার হচ্ছে তোমার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে তোমার 6টা, কারণ সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 16, তার মানে 2 আর 6। সো এখানে মুক্তজোড় কয়টা আছে? মুক্তজোড় কিন্তু আমার এখানে একটা আছে। মুক্তজোড় কয়টা আছে? মুক্তজোড় আছে একটা আছে। ওকে, এখন আমরা ডি নাম্বার অপশনটা দেখি। তো ডি নাম্বার কি ভাইয়া বলতো? জেনন। আর এখানে কি থাকবে? 2টা ফ্লোরিন থাকবে। এখানে দিলাম একটা ফ্লোরিন, আমি এখানে দিলাম একটা ফ্লোরিন দিলাম। ওকে, সো দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে একটা ইলেকট্রন জেনন দিল, এখানে একটা ইলেকট্রন জেনন দিল। সো জেননের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 8টা থাকে, কারণ জেনন যেহেতু তোমার একটা নিষ্ক্রিয় গ্যাস। তো এখানে অবশিষ্ট কয়টা থাকে? অবশিষ্ট থাকে কিন্তু 6টা। তার মানে দেখো যে আমরা এইখানে দিলাম 2টা, এখানে দিলাম 2টা, আবার এখানে দিলাম, মানে এখানে দিলাম 2টা, আবার এখানে দিলাম 2টা। একটা কথার কথা। তাহলে তুমি আমাকে বলো তো ভাই যে আমার এখানের মধ্যে মোট কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? আমার 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে আমার এখানে কোথায় সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বিদ্যমান? আমার অবশ্যই জেনন, মানে XCF2। তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে ডি হবে, কারণ এখানের মধ্যে আছে 3টা, এখানে আছে একটা, এখানে আছে 2টা, আবার এখানে আছে তোমার একটা। আমি লিখে দিই, এখানে কয়টা আছে? একটা আছে, এখানে আছে তোমার 2টা, এখানে আছে একটা, আর এখানে আছে কয়টা? এখানে আছে তোমার 3টা আছে। তো সর্বোচ্চ এখানে আছে, তার মানে আনসার কোনটা হবে? আনসার কোনটা? এটা হবে তোমার ডি। ঠিক আছে, আচ্ছা ওকে। ওকে, এখন আসি আমরা যে কোনটি পোলার অণু। তো আমরা গত ক্লাসে একটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে পোলার অণু আমরা কিভাবে বুঝবো? ওই যে আমরা যে পোলার অণু বুঝবো হচ্ছে আমরা তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য দ্বারা। অথবা তুমি আরেকটা ভাবে মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে তোমার যে মুক্তজোড় থাকলে সেটা হবে তোমার কি? মুক্তজোড় থাকলে, মানে কেন্দ্রীয় পরমাণুর মুক্তজোড় থাকলেই সেটা হবে তোমার পোলার অণু বা পোলার যৌগ। মুক্তজোড় থাকলে সেটা হবে তোমার পোলার যৌগ। ঠিক আছে, আচ্ছা ওকে। আর দেখো যে তুমি মাথায় রাখবা যে মুক্তজোড় না থাকলে 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 সারাউন্ডিং এটা মানে চারপাশের অ্যাটমগুলো সারাউন্ডিং অ্যাটম সেম থাকলে সারাউন্ডিং অ্যাটম সেম থাকলে সেটা থাকলে সেটা পোলার হয় না, সেটা পোলার হয় না। ঠিক আছে, আচ্ছা ওকে। ওকে, দেখো যে এখন তুমি আমাকে বলো কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এখানে কার্বন কেন্দ্রীয় পরমাণু, এখানে কি কোনো মুক্তজোড় ছিল? মুক্তজোড় ছিল না। বাট NH যেটা আছে এখানে কি ভাইয়া বলতো? তার মুক্তজোড় ইলেকট্রন আছে। সো মুক্তজোড় থাকলে কিন্তু সেটা তোমার পোলার যৌগ হয়। তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু হবে সি। এখন তোমরা বলতে পারো যে ভাই কার্বন ডাইঅক্সাইড BF3CCl4 এগুলো কেন মানে পোলার হলো না? দেখো কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইড, সো কার্বন ডাইঅক্সাইড দেখো তো ভাইয়া যে আমার এখানে কেন্দ্রীয় পরমাণু কি কোনো মুক্তজোড় আছে? মুক্তজোড় নাই। আবার দেখো মুক্তজোড় না থাকলে চারপাশে কিন্তু আমার সেম অ্যাটম আছে, মানে সেম জিনিস আছে। সো সেম জিনিস থাকলে সেটা কিন্তু তোমার পোলার যৌগ হয় না। BF3 যেটা আছে দেখো, BF3 এর মধ্যে কিন্তু বোরন হচ্ছে তোমার অষ্টক মানে সংকোচন হয়। তো অষ্টক সংকোচন যেহেতু হয় তার মানে তার তো মুক্তজোড় ইলেকট্রন আরো আগে নাই, তার মানে এটা পোলার যৌগ হবে না। আবার দেখো এখানে সারাউন্ডিং অ্যাটম কিন্তু সেম। আবার দেখো এখানে কিন্তু আমার সারাউন্ডিং অ্যাটম সেম এবং কার্বনের কোনো মুক্তজোড় থাকে না, তার মানে এগুলো পোলার যৌগ না। সো এখানে সারাউন্ডিং অ্যাটম সেম থাকার পরও যেহেতু মুক্তজোড় আছে তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে তোমার একটা পোলার যৌগ। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। তোমরা দাঁড়াও 1 মিনিট লাইনে থাকো। 2 মিনিট ভাই একটু আসতেছি ভাই, একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। 1 মিনিট দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও ভাই, আসতেছি। কেউ লাইন থেকে যেও না। আচ্ছা ঠিক আছে, ওকে। দুঃখিত যে ভাইয়া একটা ফোন আসছিল ইম্পর্টেন্ট, তাই কিন্তু ভাইয়া একটু মানে লাইন থেকে কি হয়েছিলাম আর কি। আচ্ছা ওকে,
আচ্ছা, সারাউন্ডিং অ্যাটম কি? সারাউন্ডিং অ্যাটম হচ্ছে তোমার চারপাশের মানে চারপাশের মৌল বা চারপাশের পরমাণু। চারপাশের পরমাণু। একজন বলছে যে CCl4 কেন হলো না? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখো CCl4 মানে কি ভাই বলতো? এখানে কার্বন থাকবে, এখানে থাকবে একটা ক্লোরিন থাকবে, এখানে থাকবে একটা ক্লোরিন, এখানে থাকবে একটা ক্লোরিন, এখানে থাকবে একটা ক্লোরিন থাকবে, তাই না? আচ্ছা, ওকে। এখন দেখো ভাই এখানের মধ্যে আমার কার্বন যেটা আছে, কার্বনের মধ্যে কি ভাই বলতো? দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, মানে সবগুলো বন্ধনে অংশগ্রহণ করছে। এবং আমরা জানি যে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কটা থাকে? শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু চারটাই থাকে, তাই না? শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন চারটাই থাকে, তার মানে এখানে কোনো মুক্ত জোন নাই। সো প্রথম কথা হচ্ছে মুক্ত জোন নাই, তার মানে এটা পোলার যৌগ না। আবার দেখো চারদিকের যে অ্যাটমগুলো আছে, চারদিকের অ্যাটমগুলো কিন্তু সেম, তার মানে এটা কি আরও আগে তোমার পোলার যৌগ হবে না। তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো আর কি। আমি বলছি 2 মিনিট আসতেছি, তোমরা সব মানে হুট করে ক্লাসটা একদম 290 নেমে আসছে, এটা কোনো কথা? এটা কোনো কথা হইলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে তোমরা জাস্ট একটা কি পাইলে হয়েছে, একটা সুযোগ পাইলে হয়েছে কিভাবে ক্লাস থেকে মানে পালাই থাকা যায়, এটি করলে কিন্তু হবে না। আচ্ছা, ওকে, তো চলো আমরা একটু কন্টিনিউ করি। দেখো এখানে কি বলছে যে সন্নিবেশ সমযোজী বন্ধন কি? তো সন্নিবেশ সমযোজী বন্ধন মানে হচ্ছে যে যখন একজন ইলেকট্রন যোগান দেয় এবং দুজনই সমানভাবে শেয়ার করে, তখন তাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু মানে একদম সিম্পল লজিকের মাধ্যমে বোঝাই যে কি করে এখানের মধ্যে একজনে তোমার কন্ট্রিবিউট করে বাট দুজনেই সমানভাবে ভোগ করে আর কি। আচ্ছা, তো ধরো আমি কি করলাম, আমি ধরো একটা মানে কমন এক্সাম্পল, ছেলেরা যারা আছে তোমরা বুঝতে পারবা যে ধরো আমি তো তোমাদের চেয়ে বড়, তোমাদের বড় ভাই, তাই না? সো ধরো আমি কি করলাম, আমি আমার নিজের টাকা দিয়ে একটা বাইক কিনলাম। সো বাইক আমি কিনলাম, আমিও চালাইতেছি, তুমিও চালাইতেছো। সো এখানে কন্ট্রিবিউট কয়জন করছে? কন্ট্রিবিউট কিন্তু তোমার একজন করছে, বাট এখানে চালাইতেছে কয়জন? চালাইতেছে কিন্তু দুইজন। সো সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে তোমার এইটাই, যে এখানের মধ্যে ইলেকট্রন কিন্তু একজন যোগান দেয়, ইলেকট্রন একজন যোগান দেয় কিন্তু দুজনই সমানভাবে শেয়ার করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে ওকে, আচ্ছা। তো দেখো আমি বিষয়টা বুঝাই দেবো আমাদেরকে। দেখো ধরো এখানের মধ্যে কি আছে? NH3 আছে, ঠিক আছে, NH3 আছে, ওকে, মানে এখানে এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে। আবার দেখো ধরো এখানে আমরা কি দিলাম? যে H+ দিলাম। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে H+ যেটা আছে প্রোটন, মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, সে কি করছে? সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। তার মানে হাইড্রোজেনের কি কোনো ইলেকট্রন আছে? হাইড্রোজেনের কিন্তু কোনো ইলেকট্রন নাই, তার মানে তার ইলেকট্রনের দরকার আছে। তো সে কি করবে? সে তোমার NH যেটা আছে, তার যে মুক্তজোড় আছে, তার মুক্তজোড়ের মাধ্যমে সে কি করবে? বন্ধন তৈরি করবে। বন্ধন তৈরি করে সে কি বানাবে? NH4+ তৈরি করবে। তাহলে দেখো যে আমার এখানের মধ্যে যে আমার একজনের ইলেকট্রন কিন্তু যোগান দিছে, বাট এখানে কিন্তু দুইজন, এই দুইজনে কিন্তু তোমার সমানভাবে ইলেকট্রন শেয়ার করছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। যারা বুঝো না আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেখো, যে ধরো এখানে কি আছে? H2 আছে, তো পানি মানে কি? এখানে কি আমার দুই জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে। সো আবার আমরা প্রোটন জানি, প্রোটনের মধ্যে কোনো ইলেকট্রন নাই, তার মানে তার ইলেকট্রনের প্রতি একটা এফিনিটি বা মানে আসক্তি আছে আর কি। তো সে কি করলো? সে পানি থেকে একটা মুক্তজোড় নিয়ে সে কি বানালো? সে তোমার H3O+ বানাইলো, H3O+ বানাইলো। তাহলে দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন একজন যোগান দিছে, আর এখানে মানে এখানের মধ্যে মানে সমানভাবে শেয়ার করছে কিন্তু দুইজনই। তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তো চলো আমরা একটু নেক্সট পেজে যাই। ওকে, এখন আমরা দেখবো যে আয়নিক বন্ধন সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব। সো দেখো আমরা তো সবাই জানি যে প্রথমটা হচ্ছে ক্যাটায়ন এবং দ্বিতীয়টা হচ্ছে তোমার অ্যানন। কেন? কারণ আমরা জানি পজিটিভ চার্জকে আমরা কী বলি? পজিটিভ চার্জকে বলি আমরা ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জকে আমরা কী বলি? নেগেটিভ চার্জকে আমরা বলি অ্যানায়ন বলি, তাই না? আচ্ছা, ওকে। তো তুমি মাথায় রাখবা যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে অ্যানায়ন অথবা ক্যাটায়ন যার সংখ্যাই বেশি হবে সেই সংখ্যাটা হবে আয়নিক বন্ধনের সংখ্যা। আমি আবার বলি, দেখো আয়নিক বন্ধনের মধ্যে বা আয়নিক যৌগের মধ্যে অ্যানায়ন অথবা ক্যাটায়নের মধ্যে যার সংখ্যাই বেশি হবে, যার সংখ্যাই বেশি হবে সেটা হবে তোমার আয়নিক বন্ধনের সংখ্যা। তো দেখো এখানের মধ্যে আমার ক্যাটায়ন আছে একটা, অ্যানায়ন আছে একটা, তার মানে দুইটা সমান সমান আছে। তাহলে এখানের মধ্যে আমার আয়নিক বন্ধন কয়টা আছে ভাইয়া বলতো? এখানের মধ্যে আমার আয়নিক বন্ধন আছে তোমার একটা আছে। আয়নিক বন্ধন কয়টা আছে? আয়নিক বন্ধন এখানের মধ্যে একটা আছে। যারা বুঝছো নাই কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে একটু বোঝানো ট্রাই করে দেখো। সো এখানের মধ্যে আমার ক্যাটায়ন কয়টা আছে? ক্যাটায়ন আছে একটা। আবার অ্যানায়ন কয়টা আছে? অ্যানায়ন কিন্তু এখানে দুইটা আছে। সো আমি কি বলছি? যে অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে যার সংখ্যা বেশি থাকে সেটা হবে তার আয়নিক বন্ধনের সংখ্যা। তাহলে এখানে আয়নিক বন্ধন এখানে কয়টা হবে? এখানে আমার অ্যানন দুইটা আছে, তার মানে এখানে আয়নিক বন্ধন কয়টা হবে? আয়নিক বন্ধন এখানের মধ্যে দুইটা হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমরা আমাকে বলো তো ভাই যে আমার এখানের মধ্যে কয়টা আয়নিক বন্ধন আছে? আমি জানি তোমরা 90% স্টুডেন্টরাই তোমরা বলবা 4টি আছে,
বাট এই আহাম্মকের দল দেখ সবাই দেখো এখানের মধ্যে দেখো তো আমার এখানের মধ্যে ক্যাটায়ন কোনটা, ক্যাটায়ন হচ্ছে তোমার এইটা, আর অ্যানায়ন কোনটা ভাই বলতো, অ্যানায়ন হচ্ছে আমার এই সমগ্র জিনিস হচ্ছে তোমার মানে অ্যানায়ন। তাহলে দেখো এখানে ক্যাটায়ন আছে একটা আর এখানে অ্যানায়ন আছে একটা, সো দুইটাই একটা একটা করে আছে। তাহলে এখানে আয়নিক বন্ধন কয়টা আছে, আয়নিক বন্ধন হচ্ছে তোমার একটা আছে। আয়নিক বন্ধন কয়টা আছে, আয়নিক বন্ধন এখানের মধ্যে একটা আছে। এখন দেখো যে আমার এখানের মধ্যে ক্যাটায়ন আছে একটা আর অ্যানায়ন আছে তোমার কয়টা, অ্যানায়ন আছে তোমার তিনটা। তার মানে এখানে আয়নিক বন্ধন কয়টা আছে, এখানে আয়নিক বন্ধন কিন্তু তোমার তিনটা আছে। আয়নিক বন্ধন কয়টা আছে, আয়নিক বন্ধন এখানের মধ্যে তিনটা আছে। এখন তোমরা আমাকে বলো এখানের মধ্যে আমার ক্যাটায়ন কয়টা আছে, ক্যাটায়ন কিন্তু এখানের মধ্যে দুইটা আছে। আর অ্যানায়ন এখানে কয়টা আছে, অ্যানায়ন কিন্তু এখানের মধ্যে একটা আছে। মানে CO3 যেটা আছে, CO3 হচ্ছে তোমার মানে সম্পূর্ণটা একটা অ্যানায়ন। তাহলে এখানের মধ্যে দেখো যে আমার ক্যাটায়ন যেহেতু দুইটা আছে, তার মানে কি আমার আয়নিক বন্ধন কয়টা হবে, আয়নিক বন্ধন এখানের মধ্যে দুইটা হবে। আমি আবার বলি যে আয়নিক বন্ধন সংখ্যার ক্ষেত্রে আয়নিক বন্ধন আয়নিক বন্ধন আচ্ছা তোমরা কি মাইন্ড করছো নাকি আহাম্মক বলাতে, আহাম্মক বলাতে কি তোমরা মাইন্ড করছো? আরে এটা তো মানে আদরের গালি। আচ্ছা তো দেখো এখানের মধ্যে যেহেতু আমার অ্যানায়ন অথবা ক্যাটায়নের মধ্যে মানে যার সংখ্যাই বেশি হবে সেটা হবে আয়নিক বন্ধনের সংখ্যা। তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, খুবই ইজি জিনিস। আচ্ছা এখন আমরা বন্ধন সংখ্যা নির্ণয় করব। এখন আমরা কি করব, বন্ধন সংখ্যা নির্ণয় করব। আচ্ছা দেখো তো এখানে কি আছে, NH4Cl আছে, কি আছে এখানে মধ্যে NH4Cl আছে। তো NH4Cl থাকলে আমরা এখানে বন্ধন সংখ্যা কীভাবে কাউন্ট করব। তো প্রথমে আমরা দেখব এখানের মধ্যে যে আমার অ্যানায়ন এবং ক্যাটায়ন আছে কিনা। দেখো NH4Cl এটা কীভাবে তৈরি হয় ভাইয়া বলতো, এখানের মধ্যে NH4Cl কিন্তু তোমার NH4 প্লাস এবং এখানের মধ্যে কীভাবে বলতো Cl মাইনাস থাকে। NH4Cl মানে কি, NH4 প্লাস থাকে, Cl মাইনাস থাকে। সো দেখো ভাইয়া যেখানে মানে পজিটিভ চার্জ আছে মানে ক্যাটায়ন আছে, আবার এখানে কি আছে, অ্যানায়ন আছে। সো ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকা মানে সেখানে কি আছে, আয়নিক বন্ধন আছে। সো আয়নিক বন্ধন এখানে কয়টা আছে ভাইয়া বলতো, দেখো এখানে ক্যাটায়ন কিন্তু একটা, অ্যানায়ন কিন্তু একটা। তার মানে এখানের মধ্যে আমার আয়নিক বন্ধন, আমার এখানে আয়নিক বন্ধন কয়টা হবে, আয়নিক বন্ধন কিন্তু এখানের মধ্যে একটা হবে। আয়নিক বন্ধন কতটি হবে, একটি হবে। আচ্ছা এখন দেখো এই যে NH4 প্লাস কীভাবে তৈরি হয়, NH4 প্লাস কিন্তু তোমার NH3 এবং হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সে NH4 প্লাস তৈরি হয়, তাই না, NH4 প্লাস তৈরি হয়। তাহলে দেখো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে দেখো মুক্ত জোর ইলেকট্রন কিন্তু সে কী করছে, একজনে শেয়ার করছে। তাহলে এখানে কি ভাইয়া বলতো, আমার সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে না। তার মানে এখানে আমার সন্নিবেশ বন্ধন কয়টা আছে, সন্নিবেশ বন্ধন কিন্তু আমার এখানে একটা আছে। সন্নিবেশ বন্ধন কয়টা আছে, একটা আছে। আচ্ছা এখন দেখো NH3 যেটা আছে, সো NH3 স্ট্রাকচার কেমন ছিল, যে এখানে নাইট্রোজেন ছিল, এখানে ছিল হাইড্রোজেন, এখানে ছিল হাইড্রোজেন, আবার এখানে ছিল হাইড্রোজেন। তার মানে দেখো যে আবার এখানে কি ছিল মুক্তজোড় ছিল। তো দেখো এখানে একটা সমযোজী বন্ধন আছে, এখানে সমযোজী বন্ধন, এখানে সমযোজী বন্ধন। তার মানে এখানের মধ্যে আমার সমযোজী বন্ধন কয়টা আছে, সমযোজী বন্ধন কিন্তু এখানের মধ্যে আমার তিনটা আছে। কয়টা আছে, তিনটা আছে। সো তোমরা আমাকে বলো তো এখানে কী কী ধরনের বন্ধন আছে, আয়নিক আছে, সমযোজী আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। আর এখানের মধ্যে আমার মোট বন্ধন কয়টা আছে, মোট বন্ধন হচ্ছে তোমার 5টি আছে। মোট কতটি আছে, মোট হচ্ছে তোমার 5টি আছে। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে আচ্ছা ওকে এখন দেখি আমরা H3O+। তো H3O+ এটা কীভাবে তৈরি হবে বলো তো, দেখো এখানে শুধুমাত্র পজিটিভ চার্জ আছে, এখানে কি কোনো নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ নাই। তো যেহেতু পজিটিভ নেগেটিভ দুইটা একসাথে নাই, তার মানে এখানে কোনো আয়নিক বন্ধন নাই। এখন H3O+ এটা কীভাবে তৈরি হয় ভাই বলো তো, H3O+ কীভাবে তৈরি হয়, H3O+ কিন্তু তোমার H2O যেটা আছে, পানি যেটা আছে, পানির সাথে কিন্তু কি করে, পানির সাথে কিন্তু তোমার একটা হাইড্রোজেন যুক্ত হয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে H3O+ তৈরি করে। তাহলে এখানে আমার সন্নিবেশ বন্ধন কয়টা আছে, সন্নিবেশ বন্ধন কিন্তু আমার এখানে একটা আছে। কয়টা আছে, একটি আছে। ওকে এখন আমরা দেখবো পানি যেটা আছে, পানির মধ্যে আমার সমযোজী বন্ধন কয়টা আছে। সো পানির স্ট্রাকচার কেমন ছিল, এখানে ছিল অক্সিজেন, এখানে ছিল একটা হাইড্রোজেন, এখানে ছিল একটা হাইড্রোজেন ছিল, তাই না। তার মানে দেখো এখানে কয়টা সমযোজী বন্ধন আছে, একটা, দুইটা। তার মানে এখানে সমযোজী বন্ধন কয়টা আছে, সমযোজী বন্ধন কিন্তু এখানের মধ্যে আছে আমার দুইটি। সমযোজী বন্ধন কয়টা আছে, দুইটি আছে। তাহলে এখানে আমরা মোট কতটি বন্ধন আছে, মোট কিন্তু এখানের মধ্যে আমার আছে 3টি বন্ধন। মোট কয়টি তৈরি আছে, 3টি বন্ধন আছে। আর পরীক্ষার মধ্যে দেখবা তোমার অনেক সময় এটাকে হাইড্রোনিয়াম আয়ন বলে দিবে, মানে H3O+ না দিয়ে তোমাকে অনেক সময় বলবে যে হাইড্রোনিয়াম আয়ন। তো তখন যেন তুমি না ঘাবড়াই যাও, ঠিক আছে। তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে আচ্ছা ঠিক আছে। আরে বস পোলাপান তোমরা তো সবাই বুঝতেছো। আচ্ছা ওকে ঠিক আছে। তো এখন দেখো যে এটা হচ্ছে তোমার একটা জটিল যৌগ। তো জটিল যৌগ কি তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না, বাট আমরা আজকের ক্লাসেই জটিল যৌগটা বোঝার ট্রাই করব। জাস্ট তুমি আপাতত মনের প্রাণে আমি যা বলি সেগুলো বিশ্বাস করে না। সো তুমি মাথায় রাখবা যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার অবস্থান্তর মৌল কি আমরা একটু পরে দেখব। অবস্থান্তর মৌল কি আমরা একটু পরে দেখতেছি। সো অবস্থান্তর মৌলবাদে যত সংখ্যাই থাকবে, মানে যতটা জিনিস থাকবে, সেটা হবে তার সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা। কি বলছি ভাইয়া বলো তো, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার অবস্থান্তর মৌলবাদে যতগুলো জিনিস থাকবে সবগুলো হবে তোমার সন্নিবেশ সংখ্যা, ঠিক আছে, বা
সবগুলো হবে তোমার লিগ্যান্ড। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে অ্যানায়ন অথবা ক্যাটায়ন আছে কিনা। দেখো যে ক্লোরিনের চার্জ কী হয় বলতো, ক্লোরিনের চার্জ হচ্ছে তোমার -2, তাহলে আমার এই যে অংশটুকু আছে এই অংশটুকু চার্জ কত হবে, +2 হবে। কারণ কেন, আমরা জানি ক্লোরিনের চার্জ হচ্ছে তোমার -1। সো ক্লোরিন যেহেতু এখানে দুইটা আছে, তার মানে এখানে কি আমার -2 হবে। সো এটা -2 হলে কি হবে, এটা +2 হবে। তার মানে দেখো এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে। সো পজিটিভ নেগেটিভ থাকলে সেখানে কি আছে, সেখানে তোমার আয়নিক বন্ধন আছে। সেখানে কি আছে, সেখানে তোমার আয়নিক বন্ধন আছে। পজিটিভ এবং নেগেটিভ, মানে পজিটিভ নেগেটিভ থাকা মানে সেখানে অ্যানোন ক্যাটায়ন আছে। আর অ্যানোন এবং ক্যাটায়ন থাকা মানে সেখানের মধ্যে কি আছে, সেখানের মধ্যে তোমার আয়নিক বন্ধন আছে। এখন তুমি আমাকে বলো যে আমার এখানের মধ্যে আমার ক্যাটন যেটা আছে পজিটিভ চার্জ, ক্যাটন এখানে কয়টা আছে, ক্যাটন কিন্তু আমার এখানে একটা আছে। দেখো এই সম্পূর্ণ মিলে কিন্তু একটা, এটা হচ্ছে তোমার ক্যাটন। সো ক্যাটন এখানে কয়টা আছে, একটা আছে। আর অ্যানোন কয়টা আছে, দুইটা আছে। সো যার সংখ্যা বেশি সেটা কি হবে, সেটা হবে তোমার আয়নিক বন্ধন সংখ্যা। তাহলে এখানে আয়নিক বন্ধন কতটি হবে, আয়নিক বন্ধন কিন্তু এখানে দুইটি হবে, তাই না? আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা ওকে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে সন্নিবেশ বন্ধন সংখ্যা কতটি আছে। সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা আছে ভাইয়া বলো তো? সন্নিবেশ সমযোজী বন্ধন, যে আমি কি বলছি, অবস্থান্তর মৌলবাদে যত সংখ্যাই থাকবে সেগুলো কি হবে, সন্নিবেশ সংখ্যা। তার মানে এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে, সন্নিবেশ সংখ্যা হবে 4। এখানে কয়টা আছে, 4 আছে। সন্নিবেশ সংখ্যা কত হবে, সন্নিবেশ সংখ্যা হবে তোমার 4টি। সন্নিবেশ সংখ্যা কতটি হবে, 4টি হবে। এখন আমরা দেখবো যে সমযোজী বন্ধন কয়টা আছে। সো দেখো ভাইয়া যে আমার এই যে NH3 যেটা আছে, NH3 এটাকে একটা সমযোজী বন্ধন না? তো সমযোজী বন্ধন মানে কি, দেখো তো ভাইয়া যে এখানে কি থাকবে, এখানে একটা নাইট্রোজেন থাকবে, এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানে থাকবে একটা হাইড্রোজেন। তাহলে দেখো আমার একটা নাইট্রোজেনের মধ্যে, একটা অ্যামোনিয়ার মধ্যে আমার কয়টা সমযোজী বন্ধন থাকে, 3টা সমযোজী বন্ধন থাকে। বাট এখানে অ্যামোনিয়া কয়টা আছে, 4টা আছে। তার মানে সমযোজী বন্ধন কয়টা হবে, 4 × 3 মানে কতটি হবে, মোট হবে তোমার 12টি হবে। কতটি হবে, 12টি হবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া আমার এখানের মধ্যে মোট বন্ধন কয়টা আছে। মোট বন্ধন কিন্তু এখানের মধ্যে 18টি আছে। কতটি আছে, এখানের মধ্যে 18টি আছে। আচ্ছা ওকে ওকে, সমযোজী 3, বাট এখানে তো আমার অ্যামোনিয়া তো 4টা আছে। তার মানে এখানে মোট কত, দেখো একটার মধ্যে যদি আমার 3টা থাকে, তাহলে 4টা অ্যামোনিয়ার মধ্যে কয়টা থাকবে, 3 4 12টি থাকবে। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, যারা বুঝো নাই সমস্যা না, আমরা বোঝা ট্রাই করে দেখো। সো আমরা জানি পটাশিয়ামের চার্জ হচ্ছে তোমার +1। সো এখানে যেহেতু 4টা আছে, তার মানে কী হবে, তার চার্জ হবে তোমার +4 হবে। আর এটা তাহলে এই যে আমার এই যে সম্পূর্ণ অংশটা আছে, এই সম্পূর্ণ অংশের চার্জ কত হবে, -4 হবে, তাই না? -4 হবে। আমি এটা একটু ওইভাবে লিখি আর কি, দাঁড়াও আমি এটা একদম সাইডে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হবে -4। আর আমি এটাকে একটু মানে এভাবে এখানে লিখি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা ওকে, আচ্ছা তো তুমি আমাকে বলো এখানে কি আছে, প্লাস এবং মাইনাস চার্জ আছে। সো প্লাস এবং মাইনাস চার্জ থাকা মানে সেখানে ক্যাটন আছে এবং অ্যানোয়ন আছে। সো ক্যাটন এবং অ্যানোয়ন থাকা মানে কি, সেখানে কি আছে, আয়নিক বন্ধন আছে। সো এখানে আয়নিক বন্ধন কয়টা আছে ভাইয়া বলো তো? আমি তোমাদেরকে বলছিলাম যে আমার ক্যাটন অথবা অ্যানোয়নের মধ্যে যার সংখ্যা বেশি হবে সেটা হবে আয়নিক বন্ধনের সংখ্যা। সো এখানে মধ্যে দেখো যে আমার ক্যাটন আছে কয়টা, ক্যাটন আছে কিন্তু 4টা। আর অ্যানোয়ন কয়টা আছে, অ্যানোয়ন কিন্তু এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটা। তোমরা অনেকে বলবো যে ভাই 6 আছে তার মানে 6টা হবে না, এটা সম্পূর্ণটা মিলে কিন্তু একটা অ্যানায়ন। তো এখানের মধ্যে আমার ক্যাটন কয়টা আছে, 4টা আছে। তার মানে এখানে আয়নিক বন্ধন কয়টা হবে, আয়নিক বন্ধন এখানের মধ্যে 4টি হবে। আচ্ছা ওকে 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 ঠিক আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া আমার এখানের মধ্যে সন্নিবেশ সংখ্যা কতটি আছে ভাইয়া বলো তো? সন্নিবেশ সংখ্যা আমি কি বলছিলাম যে আমার অবস্থান্তর মৌলবাদে, অবস্থান্তর মৌল কি, আয়রন। তো অবস্থান্তর মৌল কি আমরা আজকের ক্লাসে বুঝবো। সো এইটা বাদে যত সংখ্যা থাকবে সেটাই হবে তোমার সন্নিবেশ সংখ্যা। তো সন্নিবেশ সংখ্যা কত হবে, সন্নিবেশ সংখ্যা কিন্তু এখানের মধ্যে 6টি হবে, তাই না? 6টি হবে। আর এখানে তুমি আমাকে বলো সমযোজী বন্ধন এখানে কয়টা হবে, সমযোজী বন্ধন। তো দেখো আমরা CN যেটা আছে তার মানে সে কীভাবে থাকে, CN কিন্তু তোমার C ট্রিপল বন্ধন N, সে কিন্তু এইভাবে থাকে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া যে আমার এখানে একটা CN এর মধ্যে কয়টা বন্ধন থাকে, 1টা 2টা 3টা থাকে। সো আমার এখানে 6টা আছে। সো 6টা যেহেতু আছে, তার মানে তুমি আমাকে বলো ভাইয়া 6টা যদি থাকে তাহলে একটাতে যদি 3টা থাকে তাহলে 6টাতে কত থাকবে, 6টাতে থাকবে কিন্তু তোমার 3 × 6 মানে কতটি থাকবে, মোট থাকবে তোমার 18টি থাকবে। কতটি থাকবে, 18টি থাকবে। তাহলে এখানে আমরা মোট কতটি বন্ধন থাকবে, 4 এবং 6 হচ্ছে তোমার 10, 10 এবং 18 মান কত, মোট হবে 28টি। দেখো তো এটা কারেক্ট হয়েছে কিনা, কতটি থাকবে, 28টি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা 6 না, দেখো এখানে কি আছে আমার 6টা আছে। একটাতে আছে তোমার কয়টা, একটাতে আছে তোমার 3টা। তাহলে এখানে 6টাতে কত হবে, 318টি হবে। আচ্ছা তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া এখানে আমার মানে কি হবে, তোমরা আমাকে বলো এখানে আয়নিক বন্ধন কয়টা হবে, সমযোজী বন্ধন কয়টা হবে এবং সন্নিবেশ বন্ধন কয়টা হবে। দেখো তো আমার ক্লোরিন হচ্ছে তোমার -1, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার -2 হবে, তাই না? যেহেতু ক্লোরিন 2টা আছে, তাহলে আমার এই যে অংশটুকু আছে এই অংশটা কি হবে, +2 হবে। সো দেখো এখানে প্লাস মাইনাস আছে, তার মানে এখানে কি আছে, আয়নিক বন্ধন আছে। সো এখানে আয়নিক বন্ধনের মধ্যে দেখো যে আমার এখানের মধ্যে ক্যাটন যেটা আছে, ক্যাটন কয়টা আছে, ক্যাটন কিন্তু একটা আছে, মানে সম্পূর্ণটা মিলে কিন্তু একটা ক্যাটন। আর অ্যানোন কয়টা আছে, 2টা আছে। সো যার সংখ্যা বেশি সেটা হবে তোমার আয়নিক বন্ধন সংখ্যা।
তাহলে এখানে আয়নিক কটা আছে ভাইয়া বলো তো? আয়নিক এখানের মধ্যে কিন্তু আমার দুইটি আছে। কতটি আছে? দুইটি আছে, তাই না? ওকে, এখন আমরা দেখি যে সন্নিবেশ কয়টা আছে। সন্নিবেশ কয়টা আছে? ওকে, তো সন্নিবেশ তুমি আমাকে বলো ভাইয়া যে আমার এখানের মধ্যে অবস্থান্তর মৌল কোনটা? অবস্থান্তর মৌল কিন্তু আমার কোবাল্ট। অবস্থান্তর মৌল কোনটা? অবস্থান্তর মৌল হচ্ছে তোমার কোবাল্ট। আচ্ছা, তো কোবাল্ট যেহেতু অবস্থান্তর মৌল, তাহলে কি এই অবস্থান্তর মৌল বাদে যা থাকবে সেগুলো কি সন্নিবেশ সংখ্যা? তো এখানে কয়টা আছে? এখানে আছে তোমার দুইটা, এখানে আছে তোমার তিনটা, তার মানে কয়টা হলো? পাঁচটা হইলো। আর ক্লোরিন তো তোমার অবস্থান্তর মৌল না, তার মানে এটাও কিন্তু একটা লিগ্যান্ড বা সন্নিবেশ সংখ্যা। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা আছে? 2 + 3 + 1, মানে মোট কয়টা আছে? 6টি আছে। ওকে, এখন আমরা দেখি যে এখানের মধ্যে আমার সমযোজী বন্ধন কয়টা আছে। সমযোজী বন্ধন কয়টা আছে দেখো। অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে এখানে কি আছে? নাইট্রোজেন আছে, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন। তার মানে একটা অ্যামোনিয়াতে কয়টা থাকে? তিনটা থাকে। সো দুইটা অ্যামোনিয়াতে কয়টা থাকে? 2 × 3 এটা থাকে। প্লাস পানি যেটা আছে, পানির মধ্যে দেখো তো ভাইয়া যে আমার এখানে একটা বন্ধন থাকে, এখানে একটা বন্ধন থাকে। তার মানে পানিতে কয়টা বন্ধন থাকে? একটা, দুইটা। তার মানে একটা পানিতে যদি থাকে তোমার দুইটা বন্ধন, তাহলে আমার তিনটা পানিতে কয়টা থাকবে? 3 × 2। ওকে, এখন ক্লোরিন দেখো, ক্লোরিন কি তোমার এখানে কোনো মানে সমযোজী বন্ধন কি তৈরি করছে? না, ক্লোরিন তো সিঙ্গেল অবস্থায় আছে, তার মানে এখানে কোনো সমযোজী বন্ধন হবে না। তো এখানে মোট সমযোজী বন্ধন কয়টা হবে? সমযোজী বন্ধন কিন্তু এখানের মধ্যে মোট 12টি হবে। কতটি হবে? এখানের মধ্যে হবে 12টি হবে। তাহলে তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে মোট কতটি বন্ধন আছে? মোট কিন্তু এখানের মধ্যে তোমার 20টি বন্ধন আছে। মোট কতটি বন্ধন আছে? মোট কিন্তু এখানের মধ্যে 20টি বন্ধন আছে। তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে ওকে, সেরা সেরা সেরা। এই 19টি কিভাবে হয়? ক্লোরিনও কিন্তু দেখো, ক্লোরিন কিন্তু অবস্থান্তর মৌল না, তার মানে কি আমার অবস্থান্তর মৌল যা থাকবে মানে ছাড়া যারা থাকবে মানে তারা হচ্ছে তোমার সন্নিবেশ সংখ্যা আর কি। আচ্ছা আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এটা? দেখো আমি আবার বলি, দেখো অবস্থান্তর মূল দেখো, প্রথমে আমরা দেখি যে এখানের মধ্যে ক্যাটায়ন অথবা অ্যানন আছে। সো ক্যাটায়ন এবং অ্যাননের মধ্যে আমার অ্যানন সংখ্যা বেশি আছে, তার মানে আয়নিক বন্ধন সংখ্যা হবে তোমার 2টি হবে। তারপর দেখো অবস্থান্তর মৌল হচ্ছে তোমার এটা। অবস্থান্তর মৌল কোনটা? অবস্থান্তর মৌল হচ্ছে তোমার কোবাল্ট। সো কোবাল্ট বাদে যারা থাকবে সবগুলো কি? সবগুলো হচ্ছে তোমার সন্নিবেশ সংখ্যা। তার মানে দেখো এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানে আছে তোমার ক্লোরিন আছে একটা। তার মানে মোট কতটা সন্নিবেশ সংখ্যা আছে? 6টা আছে। আবার দেখো NH3 যেটা আছে, এনএসসির মধ্যে কিন্তু তোমার 3টা বন্ধন আছে। সো যেহেতু এখানে এনএসসি তোমার 2টা আছে, তার মানে একটাতে যদি তোমার 3টা বন্ধন থাকে তাহলে দুইটাতে কত থাকবে? 2 × 3। প্লাস পানিতে কয়টা বন্ধন আছে? 2টা বন্ধন আছে, তার মানে পানি যেহেতু এখানে 3টা আছে, তার মানে 3 × 2 এতটি বন্ধন হবে। তার মানে সমযোজী বন্ধন কতটি হবে? 12টি হবে। সো এখানে মোট বন্ধন হচ্ছে তোমার 20টি। আচ্ছা ওকে, ঠিক আছে। তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন দেখো যে ঢাবি 24-25 সালে কিন্তু একটা কোশ্চেন আসছিল যে এখানের মধ্যে নিচে কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে। হুম হুম, ওকে দেখো, সো দেখো এটা কিন্তু তোমরা হয়তো বা অনেকে ভুল করছিলা বা অনেকে এই কনসেপ্টটা ধরতে পারে নাই। দেখো, তো আমাকে বাইর করতে হবে কোথায় একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তো দেখো CH3, তো CH3 মানে কি ভাই বলতো? এখানে কি থাকবে? কার্বন প্লাস থাকবে, কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন থাকবে। 3 হাতে 3টা কি আছে? 3 হাতে 3টা হাইড্রোজেন থাকবে। ওকে, আচ্ছা আমরা এখানে প্লাস না দিই, আমরা এখানের মধ্যে প্লাস না দিই। ওকে, আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমার কার্বন যেটা আছে, কার্বন এখানে কি করলো? কার্বন কি করলো? সে এখানে একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে কার্বন এখানে কয়টা ইলেকট্রন শেয়ার করছে বা কয়টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে? কার্বন কিন্তু এখানের মধ্যে 3টে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে। সো আমরা জানি যে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? কার্বনের শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে 4টা। তার মানে কি আছে ভাই বলতো? একটা তোমার মুক্ত অবস্থায় আছে। এখন এই একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে ফেলে সে কি হবে? ত্যাগ করে ফেললে সে এখানে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। সো CH3 মানে CH3 প্লাস যে কথা, আমার এই জিনিস কিন্তু একই কথা। তো তুমি আমাকে বলো এখানে কি কোনো মুক্ত জোড় আছে? এখানে কিন্তু কোনো মুক্ত জোড় নাই, এখানে কিন্তু কোনো মুক্ত জোড় নাই। এখন আমরা দেখি বি নাম্বার অপশনটা। তো বি নাম্বার অপশন মানে দেখো এখানের মধ্যে কি আছে? কার্বন আছে, এখানে আছে 3টা হাইড্রোজেন, একটা, 2টা, তারপর এখানে আছে দিলাম 8টা, 3টা দিলাম। ওকে, এখন দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। ওকে, সো কার্বন কি করলো? তার 3টে ইলেকট্রন সে বন্ধনে অংশগ্রহণ করলো। সো আমরা জানি যে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? কার্বনের শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন আছে মোট কয়টা? ইলেকট্রন আছে মোট হচ্ছে তোমার 4টা। তো এখানে কি দিলাম? আমি একটা এখানে মুক্ত অবস্থা দিলাম। এখন কি আছে? মাইনাস আছে। মাইনাস আছে মানে কি? সে কি করছে? সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে। সে কি করছে? সে তোমার আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে। সো আরেকটা ইলেকট্রন গ্রহণ করলে দেখো তো ভাইয়া যে আমার CH3 মাইনাস যেটা আছে এখানের মধ্যে কি আমার শুধুমাত্র এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে না? এখানে শুধুমাত্র এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে বি হবে, তাই না? আচ্ছা ওকে, তো আনসার এখানে কোনটা হবে? আনসার হবে বি। ঠিক আছে,
ওকে ওকে, তোমরা কি বুঝছো এটা? তোমরা কি বুঝছো? আচ্ছা, তোমরা অনেকে বলতেছো যে ভাই ডি কেন হয় না। দেখো ভাইয়া, যে ডিটা কীভাবে তৈরি হয়েছে ভাইয়া বলতো, যে এনএসটি ছিল, এনএসটি কী করলো, তার এক জোড়া মুক্তজোড়, সে এক জোড়া মুক্তজোড় কী করছে, সে হাইড্রোজেনকে দিয়ে দিছে না, সে এক জোড়া মুক্তজোড় কিন্তু সে হাইড্রোজেনকে দিয়ে দিছে। তার মানে এখানে কি কোনো মুক্তজোড় আছে? নিঃসঙ্গ মুক্তজোড় কিন্তু নাই, তাহলে এখানে আনসার এটা হবে না কিন্তু। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আচ্ছা ওকে। এই অনেকে বলতেছে যে ভাই এখানে একটি বলছে, দেখো একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তার মানে একটি জোড়, একটি জোড় মানে কতটি? দুইটি না? তোমরা অনেকে বলছো ভাই যে একটি, একটি মানে তো এখানে একটি থাকার কথা। আচ্ছা, বুঝো নাই? আচ্ছা, আমি আবার তোমাদেরকে বোঝাই, তোমরা অনেকে বুঝতে পারতেছো না, আমি তোমাদেরকে বোঝাই। দেখো এখন একটু মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও। দেখো, সো আমরা দেখি বি নাম্বারটাই দেখি। দেখো কার্বন আছে, কার্বনের তিন হাতে তিনটা হাইড্রোজেন আছে। সো দেখো আমরা এখানে দিলাম একটা কার্বন, এখানে দিলাম একটা আমি হাইড্রোজেন, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন দিলাম। ওকে। আচ্ছা, এখন দেখো ভাইয়া যে আমার কার্বন কি করছে, কার্বন এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন তৈরি করছে। তার মানে দেখো যে আমার এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে তিনটে ইলেকট্রন হইলো, কার্বনের তিনটে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে। কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? চারটা আছে। সো তিনটা যেহেতু বন্ধনে অংশগ্রহণ করছে, তার মানে কি ভাই বলতো, একটা তোমার ফ্রি অবস্থায় আছে, একটা কথার কথা। এখন দেখো এখানে কি হয়েছে, মাইনাস হয়েছে। সো মাইনাস কখন হয় ভাইয়া বলতো, যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে তখনই তো মাইনাস হয়। সো একটা মাইনাস মানে কি, এখানে কি হয়েছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। সো একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি হয়েছে ভাইয়া বলতো, এখানে আটটা ইলেকট্রন বেড়ে গেছে। সো দেখো তো ভাইয়া যে আমার এখানে একটা, দুইটা, তিনটা, এগুলো কিন্তু সবগুলো বন্ধনে অংশগ্রহণ করছে। বাট এই যে আমার দেখো একটা জোড়া আছে, এই এক জোড়া কি ভাইয়া বলতো, মুক্ত অবস্থায় আছে না? এক জোড়া কিন্তু মুক্ত অবস্থায় আছে। সো যেহেতু মুক্ত অবস্থায় আছে, তার মানে এখানে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আচ্ছা, সিটা হইল না কেন? আচ্ছা, তোমাদেরকে আমি একটু বুঝাই। দেখো তো সিটা দেখো তোমরা সবাই, যে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন আমি দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম। ওকে। এখন দেখো কি হলো, নাইট্রোজেন এখানে একটা ইলেকট্রন দিল, এখানে একটা ইলেকট্রন দিল। ওকে, তার মানে ইলেকট্রন কয়টা হলো ভাইয়া বলতো, এখানে ইলেকট্রন হলো তোমার দুইটা হইলো, দুইটা বন্ধনে অংশগ্রহণ করেছে। এখন আমরা জানি নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? নাইট্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে তোমার পাঁচটা। সো যেহেতু দুইটা বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, তার মানে কি আমার তিনটা মুক্ত অবস্থায় আছে। সো আমি এখানে দিলাম এক জোড়া, আর এখানে আমি একটা রাখলাম। ওকে। এখন দেখো এন ইস টু মাইনাস, মাইনাস মানে কি, মাইনাস কখন হয়, যখন কেউ একটা ইলেকট্রন গ্রহণ করে। সো মাইনাস মানে এখানে কি হয়েছে, তার আরেকটা ইলেকট্রন গ্রহণ হয়েছে, আরেকটা ইলেকট্রন গ্রহণ হয়েছে। তাহলে তুমি আমাকে বলো এখানের মধ্যে আমার মুক্তজোড় কয়টা আছে? মুক্তজোড় কিন্তু এখানের মধ্যে একটা আছে, এখানে আছে তোমার দুইটা। তার মানে এখানে কিন্তু মুক্তজোড় তোমার দুইটা আছে, আর এখানে কয়টা আছে? একটা আছে। সো আমার প্রশ্ন চাইছে যে কোথায় একটি একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। সো এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আচ্ছা আচ্ছা, ওকে, এখন আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা ওকে, এখন দেখো কি বলছে, যে নিচের কুঞ্জকুটিতে আয়নিক, সমযোজী, সন্নিবেশ এই তিন ধরনের বন্ধনই বিদ্যমান। দেখো তো PH4Cl, দেখো তো এটার মধ্যে কি আমার তিনটে বন্ধন বিদ্যমান না? দেখো PH4Cl এটা কীভাবে তৈরি হয়েছে দেখো। তো PH4Cl, তো PH4Cl মানে কীভাবে বলতো, ক্লোরিন হচ্ছে তোমার এখানে -1, আর এখানে হচ্ছে তোমার, তার মানে PH4 কী হবে, +1 হবে। সো পজিটিভ এবং নেগেটিভ আছে, মানে এখানে কি আছে, এখানে তোমার একটা আয়নিক বন্ধন আছে। কি আছে এখানের মধ্যে? এখানের মধ্যে তোমার আয়নিক বন্ধন আছে। আচ্ছা, এখন PH4 যেটা আছে সেটা কীভাবে তৈরি হইলো, সেটা কিন্তু তোমার PH3 যেটা আছে। PH3 দেখো আমরা জানি নাইট্রোজেন, ফসফরাস, মানে নাইট্রোজেনের নিচে কিন্তু ফসফরাস থাকে। সো নাইট্রোজেন যদি তোমার এসি তৈরি করে, তার মানে কি পিও তোমার এসি তৈরি করবে। আবার নাইট্রোজেনের যদি তোমার একটা মুক্তজোড় থাকে, তার মানে ফসফরাসের একটা মুক্তজোড় থাকবে। আচ্ছা ওকে, এখন দেখো যে PH3 যেটা আছে, PH3 কী করলো, PH3 তোমার একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সে কী করলো, সে তোমার PH4+ তৈরি করলো, PH4+ তৈরি করলো। তার মানে দেখো এখানে যেহেতু তোমার মুক্তজোড় ইলেকট্রন শেয়ার হয়েছে একটা, তার মানে এখানে কি আছে, এখানে তোমার সমযোজী বন্ধন আছে। কি আছে এখানে? সমযোজী বন্ধন আছে। আচ্ছা, এখন দেখো ভাই যে PH3 মানে কি ভাই বলতে, এখানে কি থাকে, এখানে তোমার PH3 মানে কি, তিনটা হাইড্রোজেনের সাথে সে বন্ধন তৈরি করে। সো তিনটা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করেছে মানে কি ভাই বলতে, এখানে কি আছে আমার তিনটা, দেখো এখানে ইলেকট্রন কিন্তু শেয়ার হয়েছে, এখানে ইলেকট্রন কি হয়েছে, ইলেকট্রন কিন্তু শেয়ার হয়েছে। তার মানে এখানের মধ্যে আমার কি আছে, তিনটা সমযোজী বন্ধন আছে। সো দেখো আমার এখানের মধ্যে কিন্তু মানে আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, আবার সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। আমি 2 নম্বরটা একটু ভুল রাখছি, এটা হবে তোমার সন্নিবেশ বন্ধন। এটা কি হবে? এটা হবে তোমার সন্নিবেশ বন্ধন হবে, সন্নিবেশ বন্ধন হবে, যেহেতু এখানে সে হাইড্রোজেন
হাইড্রোজেন যেটা আছে হাইড্রোজেনকে মানে হাইড্রোজেনের সাথে সে কী করছে ইলেকট্রন শেয়ার করছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে এ হবে। তোমরা অনেকে বলতে পারো যে ভাই সি কেন হইল না। আচ্ছা, তো তোমরা আমাকে বলো তো ভাই যে আমার এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আমার অবস্থান তরল হচ্ছে তোমার এটা, তো এটা যেটা আছে এটা কি সন্নিবেশ সংখ্যা। এখন ক্লোরিন যেটা আছে, ক্লোরিন কি এখানের মধ্যে সে তোমার কোনো সমযোজী বন্ধনের মাধ্যমে আছে? এখানে তো ক্লোরিন কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে নাই, সো এখানে কিন্তু তিনটা বন্ধন নাই, শুধুমাত্র একটা বন্ধন আছে। সরি, এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে আয়নিক বন্ধন আছে আর সন্নিবেশ বন্ধন আছে আর কি। আচ্ছা, তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন দেখো কি বলছে যে কোন যৌগে আয়নিক সমযোজী এবং সন্নিবেশ বন্ধন বিদ্যমান। সো তর্কের খাতিরে আমরা ধরলাম আমরা এটা কি জানি না, এটা কথার কথা। NH4Cl যেটা আছে এটার মধ্যে কী ভাবে বলতো, এটার মধ্যে কিন্তু আমার আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ও সন্নিবেশ বন্ধন তিনটাই আছে। আবার দেখো কপার সালফেট ইন্টু 5 অণু পানি, তো তুমি মাথায় রাখবা যে তুতে যেটা আছে বা ব্লু ভিট্রিয়াল, তুতের মধ্যে কি থাকে? তুতে মানে হচ্ছে তোমার কপার সালফেট থাকে, কপার সালফেট থাকে, সাথে কি থাকে? 5 অণু পানি থাকে। সো তোমরা সবাই একটু মনের প্রাণে বিশেষ করে নাও যে এখানের মধ্যে আমার কি থাকে? আয়নিক বন্ধন থাকে, এখানের মধ্যে আয়নিক বন্ধন থাকে, সন্নিবেশ বন্ধনও থাকে, সন্নিবেশ বন্ধনও থাকে, আবার কি থাকে ভাই বলতো? সমযোজী বন্ধনও থাকে। কি থাকে? সমযোজী বন্ধনও থাকে। আবার এখানের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধনও থাকে। তাহলে দেখো যে আমার এই যে জিনিসটা আছে এটার মধ্যে কি ভাই বলতো? আমার তিনটা বন্ধনই আছে। সো দুইটাতে যেহেতু আমার বন্ধন আছে তার মানে কি আমার এখানে আনসার কি ডি হবে না? আনসার এখানে কোনটু কি হবে? ডি হবে। মানে ট্রিক্স আর কি। আমার এটার মধ্যে তিনটা বন্ধন আছে, এটার মধ্যে চারটা বন্ধন আছে। সো চারটা বন্ধনের মধ্যে তো আমরা এই তিনটা বন্ধন তো ইনক্লুডেড, তার মানে এটাও আনসার হবে। তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সবগুলো। আচ্ছা, ওকে, অ্যান্ড KB4 মানে BF4 এটা তোমরা অনেক হয়তো বুঝো নাই। দেখো তোমাদের কি এটা দেখাবো? আচ্ছা, দেখালে হয়তো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, সমস্যা নাই। যদি কেউ না বুঝো আমাকে নক করে আমি তোমাদেরকে বুঝাই দিব না। আচ্ছা, এখন বলছে যে Al2Cl6 অণুতে সমযোজী ও সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কতটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখো Al2Cl6 এটা হয়তো তোমরা সবাই একদম সেই ইন্টার থেকে পড়ে আসছো যে AlCl3 কেন ডাইমার গঠন করে? AlCl3 কি করে? ডাইমার গঠন করে। কি করে সে? ডাইমার গঠন করে। আচ্ছা, ওকে। সো দুইটা AlCl3 মিলে কি করে ভাইয়া বলতো? একটা Al2Cl6 তৈরি করে। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই পড়ছি, সবাই একদম মানে ইন্টারে মানে যখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি তখন কিন্তু মোটামুটি সবাই, আর কিছু পড়ি না পড়ি আমরা কিন্তু সবাই মূলত এই জিনিসটা পড়ছি। ওকে, সো এটা স্ট্রাকচারটা কেমন ভাইয়া বলো তো? এখানের মধ্যে কি থাকে যে আমার দুইটা AlCl3 মিলে একটা Al2Cl6 তৈরি করে। সো দেখো আমার এখানে থাকবে একটা অ্যালুমিনিয়াম থাকবে, এখানে থাকবে একটা ক্লোরিন থাকবে, আমার এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে থাকবে একটা ক্লোরিন থাকবে, তাই না? এখানে একটা ক্লোরিন থাকবে। আবার দেখো আমার এখানের মধ্যে থাকবে একটা অ্যালুমিনিয়াম, এখানে থাকবে একটা ক্লোরিন থাকবে, এখানে থাকবে একটা ক্লোরিন, আবার এখানে থাকবে একটা ক্লোরিন থাকবে। তাহলে দেখো আমার এখানে একটা AlCl3 আছে, আবার এখানে একটা AlCl3 আছে। তার মানে দুইটা AlCl3 তারা বিভিন্ন মানে বন্ধনের মাধ্যমে তারা Al2Cl6 তৈরি করবে। এটা তো আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, ওকে ওকে, তো আমরা একটু নিচে লিখি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ওকে, এখন দেখো ভাইয়া যে আমার অ্যালুমিনিয়াম যেটা আছে, অ্যালুমিনিয়াম কী করলো ভাইয়া বলতো? অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার এখানে একটা ইলেকট্রন দিল, আমার এই অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দিল, এখানে অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দিল। আচ্ছা, আবার দেখো এখানের মধ্যে ক্লোরিন কী করলো? ক্লোরিনও এখানের মধ্যে একটা ইলেকট্রন দিল, আবার এখানে ক্লোরিন একটা ইলেকট্রন দিল, এখানে ক্লোরিন একটা ইলেকট্রন দিল। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে দেখো যে আমার এখানের মধ্যে অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দিল, অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দিল, অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দিল। আবার ক্লোরিন যেটা আছে, ক্লোরিন এখানে একটা ইলেকট্রন দিল, এখানে ক্লোরিন একটা ইলেকট্রন দিল, ক্লোরিন এখানে একটা ইলেকট্রন দিল। আচ্ছা, এখন দেখো ভাইয়া যে আমার অ্যালুমিনিয়াম যেটা আছে, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে এখন ইলেকট্রন কয়টা আছে? 2টা, 4টা, 6টা। তো আমরা তো মোটামুটি সবাই জানি যে প্রতিটা পরমাণু চায় তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন লাভ করতে, বা তার এখানে বন্ধন তৈরি করার পর এখানে মোট কয়টা আছে? 6টা আছে। তার মানে তার কি 2টা ইলেকট্রন গ্রহণ করার কিন্তু প্রবণতা আছে। ঠিক একইভাবে দেখো যে আমার এখানে অ্যালুমিনিয়াম যেটা আছে সেটার কিন্তু তোমার 2টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো ভাই যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিনের ক্ষেত্রে আমার কয়টা মুক্তজোড় আছে? দেখো এখানে ক্লোরিন কী করছে ভাই বলতো? সে একটা ইলেকট্রন শেয়ার করছে। তাহলে তার ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? ক্লোরিনের শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে তোমার 7টা। সো একটা দিছে মানে কি এখানের মধ্যে আমার আরও 6টা বাকি থাকে। এখানে দিলাম আমি 2টা, আমি এখানে দিলাম 2টা, এখানে দিলাম 2টা। ঠিক একইভাবে এখানে ক্লোরিন কী করছে? একটা ইলেকট্রন শেয়ার করছে, তার মানে তার 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন তোমার কি আছে ভাই বলতো? তোমার স্টকে আছে। এখানে কি আছে ভাই বলতো? এখানে 3 জোড়া ইলেকট্রন স্টকের মধ্যে আছে, স্টকে আছে মানে মুক্তজোড় আছে। এখানেও তোমার 3 জোড়া আছে, এখানেও তোমার 3 জোড়া ইলেকট্রন স্টক আছে, মানে প্রতিটা ক্লোরিনে 3 জোড়া করে ইলেকট্রন স্টকে আছে। ওকে, আচ্ছা, তো আমরা এখানের মধ্যে সবগুলো দিয়ে দিই। ওকে, তো এখানে দিলাম আমি 3টা, এখানে দিলাম 3টা, এখানে দিলাম 3টা। ওকে, আচ্ছা, তো আশা করি সবাই এই স্ট্রাকচারটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন দেখো ভাইয়া, তো এখন ক্লোরিনের মধ্যে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন সে যদি তোমার অ্যালুমিনিয়ামের সাথে
সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। দেখো আমার অ্যালুমিনিয়াম যেটা আছে তার কিন্তু ইলেকট্রন নাই, মানে তার ইলেকট্রনের অভাব আছে। আবার ক্লোরিন যেটা আছে তার কিন্তু মুক্তজোড় ইলেকট্রনের এক্সট্রা আছে। এখন সে যদি একজোড়া মুক্তজোড় ইলেকট্রন অ্যালুমিনিয়ামের সাথে দিয়ে দেয়, তার কি আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে? আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না। ঠিক একইভাবে দেখো ভাইয়া, যে আমার এখানের মধ্যে দেখো, আচ্ছা ঠিক আছে, তোমরা কি বুঝতেছো সবাই? তোমরা কি মোটামুটি সবাই বুঝতেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আবার দেখো ভাইয়া, যে আমার এই যে অ্যালুমিনিয়াম আছে, এই অ্যালুমিনিয়ামের মধ্যে দেখো 6টা আছে, এখন তার তো 8টা লাগবে। এখন এই যে ক্লোরিন আছে, ক্লোরিনটা কী করলো ভাইয়া বলতো? এই ক্লোরিনটা তোমার সে 2টা ইলেকট্রন যদি তার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দিয়ে দেয়, তাহলে তার কি আহামরি কোনো ক্ষতি হবে? আহামরি কিন্তু কোনো ক্ষতি হবে না। তাহলে দেখো ভাইয়া, যে আমার এখানের মধ্যে যোগান দিচ্ছে কিন্তু একজনে বা দুজনে কিন্তু সমানভাবে শেয়ার করছে, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে আমার সন্নিবেশ বন্ধন যেটা আছে, এটা হয় সম্পূর্ণটা হচ্ছে তোমার Al2Cl6, মানে এখানে AlCl3 আছে, এখানে AlCl3 আছে, তাহলে এটাকে ওভারঅল আমরা কি বলবো? এটাকে আমরা বলবো Al2Cl6 বলবো। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা আছে? একটা আছে, এখানে আছে তোমার একটা। তার মানে এখানে সন্নিবেশ কয়টা আছে? সন্নিবেশ এখানের মধ্যে আছে 2টা। সন্নিবেশ কয়টা আছে? 2টি আছে, ওকে। আর এখানের মধ্যে আমার সমযোজী বন্ধন কয়টা আছে ভাই বলতো? সমযোজী বন্ধন মানে এখানে কোথায় ইলেকট্রন শেয়ার হয়েছে। দেখো আমার এখানে কিন্তু ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, মানে এখানে কিন্তু ইলেকট্রন ক্লোরিন দিছে একটা, অ্যালুমিনিয়াম দিছে, তার মানে এখানে হলো 3টা। আবার এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, তার মানে মোট 6টা ইলেকট্রন শেয়ার হয়েছে। তার মানে এখানে আমার সমযোজী বন্ধন কয়টা হবে? সমযোজী বন্ধন হবে কিন্তু এখানে 6টি হবে। তো সমযোজী বন্ধন করি, সমযোজী বন্ধন হবে তোমার 6টি, আর সন্নিবেশ বন্ধন কতটি হবে? 2টি হবে। তার মানে 6 2, কোন অপশন আছে? দেখো 6 2 কিন্তু আমার সি নাম্বার অপশন আছে, তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আচ্ছা আচ্ছা, তো তোমার যদি না বুঝছো সমস্যা নেই, এটা একদম টানা মুখস্থ রাখবে, কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। দেখো এটা কিন্তু 2বার আসে এবং এটা ভবিষ্যতে আরও আসবে। সো Al2Cl6 এর মধ্যে সমযোজী বন্ধন করা থাকে, সমযোজী থাকে 6টা, সন্নিবেশ থাকে 2টা। আচ্ছা আচ্ছা, ওকে। আমি জানতাম যে এই কোয়েশ্চেনটা সলভ করলেই আমার ক্লাসের মধ্যে স্টুডেন্ট সংখ্যা অনেক কমে যাবে। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই। যারা ধৈর্য ধরে করবা তারাই দিন শেষে আগে থাকবা। আর যারা তোমরা মানে ভয় পেয়ে পালাবা, তাদের কিন্তু একটু সমস্যা আছে, একটু প্রবলেম হবে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এখন দেখো, এখন আমরা দেখবো যে আন্তঃআণবিক বন্ধন। সো আন্তঃআণবিক বন্ধন নর্মাল হচ্ছে তোমার 2টা, একটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন, আরেকটা হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস ফোর্স। আন্তঃআণবিক বন্ধন কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন এবং একটা হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে হাইড্রোজেন বন্ধন যেটা আছে, হাইড্রোজেন বন্ধনের শক্তি কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্সের চেয়ে বেশি। ঠিক আছে, কি বলছি? যে হাইড্রোজেন বন্ধনের শক্তি ভ্যান ডার ওয়ালস ফোর্সের চেয়ে কিন্তু বেশি হয়, এটা একটু মাথায় রাখবো সবাই। আচ্ছা, এখন আমরা দেখব যে হাইড্রোজেন বন্ধন। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হাইড্রোজেন বন্ধন। সো হাইড্রোজেন বন্ধন মানে কি? হাইড্রোজেন বন্ধন মানে হচ্ছে তোমার হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের বন্ধন। মানে যখনই তুমি ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন দেখবা এবং হাইড্রোজেন দেখবা, তার মানে সেখানে কি আছে? সেখানে কিন্তু আমার হাইড্রোজেন বন্ধন আছে। কি বলছি ভাইয়া বলতো? যে হাইড্রোজেন বন্ধন মানে কি? হাইড্রোজেনের সাথে যদি তোমার ফোন থাকে, মানে ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন থাকে, তখন সেখানে কি হয়? হাইড্রোজেন বন্ধন হয়। এখন তোমরা আমাকে বলো তো ভাই, যে আমার এখানের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কিনা। দেখো হাইড্রোজেনের সাথে কিন্তু ফোন আছে, ফোন আছে মানে এই 3টা যে কোনো একটা আছে, তার মানে এখানে কিন্তু তোমার হাইড্রোজেন বন্ধন হবে। H2O, দেখো হাইড্রোজেনের সাথে কি আছে? ফোন আছে, মানে এই 3টার যে কোনো একটা আছে, তার মানে এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে। NH3, হাইড্রোজেনের সাথে কি আছে? N আছে, মানে ফোন আছে, তার মানে এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে। হাইড্রোজেনের সাথে কি আছে? Cl আছে। এখন Cl মানে কি? এই ফোনের মধ্যে কি আছে? মানে ফোনের কোনো একটা কি আছে? ফোনের কোনো একটা নাই। তো যেহেতু এখানে ফোনের কোনো কিছু নাই, তার মানে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন হবে না। এখন তুমি আমাকে বলতো অ্যালকোহলের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন হবে কি না। দেখো এখানে কি আছে ভাইয়া বলতো? হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে কি আছে ভাইয়া বলতো? অক্সিজেন আছে। তো যেহেতু এখানে হাইড্রোজেনের সাথে ফোন আছে, তার মানে এখানে কিন্তু তোমার হাইড্রোজেন বন্ধন হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো ভাই, যে আমার এখানে কি হাইড্রোজেন বন্ধন হবে কিনা। এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে তোমার ফোন আছে, তার মানে এখানে তো হাইড্রোজেন বন্ধন হওয়ার কথা, বাট এখানে হবে না। কেন হবে না? তুমি একটু স্ট্রাকচারটা দেখো। তো এটা কি একটা অ্যালডিহাইড? সো অ্যালডিহাইডের স্ট্রাকচারটা কেমন ছিল? আর সি ডাবল বন্ড ও, এখানে কি ছিল? এইচ ছিল, ওকে। এখন তুমি আমাকে বলো, হাইড্রোজেন যেটা আছে তার সাথে কি ফোন আছে? হাইড্রোজেনের সাথে কিন্তু ফোন নাই, কার্বন আছে। সো যেহেতু হাইড্রোজেনের সাথে ফোন নাই, তার মানে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন হবে না। এখন দেখো আমার এই যে অ্যাসিডটা আছে, অ্যাসিডের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন হবে কিনা। তো দেখো আমরা অ্যাসিডের স্ট্রাকচার জানি যে আর সি ডাবল বন্ড ও, তারপর এখানে কি জানি আমরা? ওই জানি, তাই না? ওই জানি। এখন দেখো যেখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে কিন্তু ফোন আছে, তার মানে এখানে কিন্তু তোমার হাইড্রোজেন বন্ধন হবে। সো H2, এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন হয়, তার মানে আবার NC, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়, তার মানে 2টা মিলে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে।
H2 এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়, বাট Na+ এর আছে, এটার সাথে কি হাইড্রোজেন বন্ধন হয়? না, হয় না, কারণ হাইড্রোজেন হচ্ছে তোমার ফোনের সাথে বন্ধন তৈরি করে। সো যেহেতু আমার এখানে হাইড্রোজেন বন্ধন হয় বাট এখানে হয় না, তার মানে এখানে কোনো হাইড্রোজেন বন্ধন হবে না। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছি। ওকে 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 ঠিক আছে, আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, মাথায় পানি দিয়ে এসে টুপছি ভাই। আচ্ছা, CH4 না, CH4 এর মধ্যে তো হাইড্রোজেন বন্ধন হবে না। দেখো CH4, দেখো হাইড্রোজেনের সাথে কি কোনো ফোন আছে? হাইড্রোজেনের সাথে তো ফোন নাই, তার মানে এখানে কোনো হাইড্রোজেন বন্ধন হবে না। আচ্ছা ওকে ঠিক আছে। ওকে ওকে ওকে, সেরা সেরা, মোটামুটি সবাই বুঝতেছো। আচ্ছা ওকে, এখন দেখি যে আমরা কোথায় হাইড্রোজেন বন্ধন নেই। দেখো এটা হচ্ছে তোমার অ্যালকোহল, এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে। বাট CH3CHO, এই এলডিহাইডের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন থাকে? CH3 সি ডাবল বন্ড ও, তারপর এখানে দিলাম আমি H দিলাম। হাইড্রোজেনের সাথে কিন্তু ফোন নাই, তার মানে এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। সো এখানে কি বলছে? কোনটিতে হাইড্রোজেন বন্ধন নেই, তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে বি হবে। ঠিক আছে ওকে। আচ্ছা ওকে ঠিক আছে। এখন বলছে যে পানির উচ্চ স্ফুটনাঙ্কের কারণ কি? তো তুমি মাথায় রাখবা যে পানি, তাই না? পানি, তো পানির মধ্যে কি আছে? পানির মধ্যে কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন আছে, যে আমরা একটু আগে দেখছি যে হাইড্রোজেনের সাথে ফোন আছে। সো তুমি মাথায় রাখবে যে মানে হাইড্রোজেন বন্ধন থাকলেই তাদের স্ফুটনাঙ্ক কি হয়? উচ্চ হয়। হাইড্রোজেন বন্ধন থাকলেই তাদের কি পায় বলতো? তাদের স্ফুটনাঙ্ক উচ্চ হয়, মানে উচ্চ স্ফুটনাঙ্ক হয়। সো পানির উচ্চ স্ফুটনাঙ্কের কারণ কি ভাইয়া বলতো? পানির উচ্চ স্ফুটনাঙ্কের কারণ হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন। সো এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। আচ্ছা ওকে, এখন বলছে যে নিচের কোনটি বরফের সংকেত? তো তুমি মাথা রাখবে বরফ মানে কি হয়? অনেকগুলো পানির অণু মিলে তৈরি হয়। সো বরফের সংকেত হবে তোমার পানি, এবং অনেকগুলো যেহেতু থাকবে ধরলাম আমি এন সংখ্যক থাকবে। সো H2N যেটা আছে সেটাকে আমরা কি বলবো? বরফের সংকেত বলবো। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বরফের সংকেত। মানে অনেকগুলো পানি মিলে কি তৈরি করবে? অনেকগুলো পানি মিলে তোমার একটা তোমার বরফ তৈরি করবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। ঠিক আছে আচ্ছা ওকে। আচ্ছা, তো এখন বলছে যে বরফের মধ্যে যে বন্ধন আছে তা হলো, দেখো বরফের মধ্যে কি আছে ভাইয়া বলতো? বরফ। বরফ মানে কি? এখানের মধ্যে কি আছে? পানি আছে। কি আছে ভাইয়া বলতো? পানি আছে। ওকে, তো পানি আছে মানে কি? এখানে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে প্রথম অপশনটা কারেক্ট। আবার পানি, দেখো পানির মধ্যে কি মানে সমযোজী বন্ধন থাকে না? যেমন পানি হচ্ছে তোমার এখানে কি একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, তার মানে এখানে সমযোজী আছে, এখানে সমযোজী আছে, তার মানে এটাও কিন্তু কারেক্ট। এখন বরফ যেটা আছে, বরফ কি সন্নিবেশ বন্ধন তৈরি করে? না, বরফ সন্নিবেশ বন্ধন তৈরি করে না। মানে অনেকগুলো পানি মিলেই শুধু কি হয়? অনেকগুলো পানি মিলে হাইড্রোজেন বন্ধনের তৈরি করার মাধ্যমে সেখানের মধ্যে বরফ তৈরি হয়। তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে 1 এবং 2 হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে এ হবে, 1 এবং 2। আচ্ছা ওকে, আচ্ছা ডি না তো, এটা এ হবে, তাই না? আচ্ছা ওকে, তো এখন এসে আমরা যে কোন যৌগে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। আচ্ছা, তো দেখো ভাইয়া H2S যেটা আছে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধনই নাই। এখন পানি যেটা আছে এটা তো হাইড্রোজেন বন্ধন আছে, এটাতেও বন্ধন আছে, এটা তো হাইড্রোজেন বন্ধন আছে। সো তুমি মাথায় রাখবা যে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে। আচ্ছা, তো মুক্তজোড় আছে, মুক্তজোড় থাকলে কি মানে সে সবসময় সন্নিবেশ বন্ধন তৈরি করবে এমন কোনো কথা আছে? এমন কিন্তু কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা কি বরফের স্ট্রাকচারটাকে দেখতে চাও? দেখো আমি তোমাদেরকে বোঝাই, তোমরা অনেকে হয়তো কনফিউজ হচ্ছে যে সন্নিবেশ বন্ধন হবে কিনা। দেখো, সো বরফের স্ট্রাকচার হচ্ছে তোমার কি থাকবে? 6টা, মানে নর্মালি আমরা 6টা পানি নিয়ে লিখি। দেখো, সো আমরা দিলাম এখানে একটা অক্সিজেন দিলাম, আমরা এখানে দিলাম একটা অক্সিজেন, আমি এখানে দিলাম একটা অক্সিজেন, আমি এখানে দিলাম একটা অক্সিজেন, তারপরে এখানে দিলাম একটা অক্সিজেন। আচ্ছা দাঁড়া একটা মিনিট, আমি এখানে দিলাম একটা অক্সিজেন, আমি দিলাম এখানে একটা অক্সিজেন দিলাম। ওকে, আচ্ছা, সো আমি কি করলাম? আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, মানে সবটাকে আমার পানি বানাতে হবে। আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, তাহলে দেখো এটা কিন্তু একটা পানি হয়েছে। আবার দেখো যে আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন দিলাম, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন দিলাম, তার মানে এটা কি একটা পানি হয়েছে। আবার দেখো আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, তার মানে এটা কি একটা পানি তৈরি হয়েছে। আচ্ছা ওকে, আবার দেখো ভাইয়া যে আমার এখানে আমাদের কাছে অক্সিজেন আছে, তার মানে আমি দিলাম এখানে একটা হাইড্রোজেন দিলাম, আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম, তার মানে এটাও একটা পানি হয়েছে। আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, তার মানে এটা কি একটা পানি তৈরি হয়েছে। আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, আবার এখানে দিলাম আমি কি? এখানে দিলাম একটা হাইড্রোজেন, তার মানে এটা একটা পানি তৈরি হয়েছে। এখন আমরা দেখবো যে বরফের সংখ্যা, মানে বরফটা কীভাবে তৈরি হয়। দেখো,
সো দেখো এখানে কি আছে, হাইড্রোজেন আছে, এখানে কি আছে ভাই বলতো, অক্সিজেন আছে। সো হাইড্রোজেন এবং ফন তারা মিলে কি করে বন্ধন তৈরি করে, তার মানে এখানে কি হবে, হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। দেখো হাইড্রোজেন বন্ধন মানে কি ভাই বলতো, যে হাইড্রোজেনের সাথে ফনের বন্ধন, মানে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের বন্ধন। তাহলে দেখো যেখানে হাইড্রোজেন আছে এখানে অক্সিজেন আছে, তার মানে এখানে কি হবে, এখানে একটা বন্ধন তৈরি হবে। আবার দেখো এখানে কি আছে, হাইড্রোজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, তার মানে এখানে কি হবে, একটা বন্ধন তৈরি হবে, এখানে একটা বন্ধন তৈরি হবে। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে এখানে কি হবে, একটা বন্ধন তৈরি হবে, এবং এটাকে আমরা কি বলবো, হাইড্রোজেন বন্ধন বলবো। দেখো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে এখানে কি একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে এখানে কি ভাইয়া বলতো, একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। ওকে, এখন তুমি আমাকে বলো এখানের মধ্যে কি আছে ভাইয়া বলো তো, এখানের মধ্যে শুধুমাত্র আমার সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, আর কি আছে আমার এখানের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন বন্ধন আছে। আমি কি এখানে কোথাও ইলেকট্রনকে আমি শেয়ার টেয়ার করছি, শেয়ার টেয়ার করি নাই, তার মানে এখানে কোনো আমার কোনো সন্নিবেশ বন্ধন নাই, এখানে কোনো সন্নিবেশ বন্ধন নাই। আচ্ছা ওকে, আর তুমি একটা জিনিস মাথায় রাখবা, আচ্ছা এখানে একটা বন্ধন হবে, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে একটা বন্ধন হবে, মানে অক্সিজেন এবং হাইড্রোজেন আর কি, মানে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, আমার অক্সিজেন এবং হাইড্রোজেন এখানে একটা বন্ধন তৈরি করছে, অক্সিজেন এবং হাইড্রোজেন এখানে একটা বন্ধন তৈরি করছে, অক্সিজেন এবং হাইড্রোজেন এখানে একটা বন্ধন তৈরি করছে। আচ্ছা ওকে, এখানে একটা বন্ধন তৈরি করছে। ওকে, তো তুমি মাথায় রাখবে যে বরফ যেটা আছে তার স্ট্রাকচারটা হয়তো তোমার হেক্সাগোনাল হয়, তার স্ট্রাকচার কি হয়, তার স্ট্রাকচার কিন্তু হেক্সাগোনাল হয়, কি হয়, তার স্ট্রাকচার হয় তোমার হেক্সাগোনাল। ঠিক আছে, হেক্সাগোনালের বাংলা খুব সম্ভবত সৌরভুজ, তাই না, সৌরভুজ খুব সম্ভবত, এটা একটু মাথায় রাখবা। বরফের স্ট্রাকচার কি, বরফের স্ট্রাকচার কিন্তু হেক্সাগোনাল, এটা কিন্তু এমসিকিউতে মাঝে মাঝে আসে কিন্তু। আচ্ছা ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যারা বুঝছো না সমস্যা নাই, আমরা নেক্সট কোয়েশনগুলো করি। সো তুমি মাথায় রাখবে যে তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হবে, হাইড্রোজেনের বন্ধনের শক্তিমাত্রা তত বেশি হবে, শক্তিমাত্রা তত বেশি হবে। আচ্ছা ওকে ওকে, এখন তুমি আমাকে বলো যে এখানে কি আছে, ফ্লোরিন আছে, এখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। তো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন তাদের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার 4, এটা হচ্ছে তোমার 3.5, আর এটা হচ্ছে তোমার 3। তাহলে এখানের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ফ্লোরিনের বেশি, তার মানে আমার এটা কি হবে, শক্তিশালী বন্ধন হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আনসার কি হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে, আচ্ছা এখন দেখো কি বলছে যে হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে মানে কোনটি সঠিক ক্রম কোনটি। আচ্ছা তো দেখো এখানে কি কি আছে, এখানের মধ্যে কিন্তু আমার CH4 আছে, CH4 আছে, তারপর এখানে কি আছে ভাইয়া বলতে, এখানের মধ্যে আমার HF আছে, HF আছে, তারপর এখানে কি আছে ভাইয়া বলতে, এখানের মধ্যে আমার পানি আছে, আর এখানে কি আছে, আর এখানের মধ্যে তোমার NH3 আছে। ওকে আচ্ছা, তো দেখো ভাইয়া যে আমার এই যে তিনটা আছে, HF, H2O এবং NH3, এই তিনটার মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। তো এটার মধ্যে কি কোনো হাইড্রোজেন বন্ধন আছে, এটার মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন নাই। সো যেহেতু এখানে হাইড্রোজেন বন্ধন নাই, তার মানে তার শক্তিমাত্রা সবচেয়ে কম হবে, তার মানে এটা হবে তোমার সবচেয়ে কম। আচ্ছা এখন দেখো কি বলছি ভাইয়া বলতে, এখানে যেহেতু কোনো হাইড্রোজেন বন্ধন নাই, দেখো কার্বন এবং হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে কিন্তু ফোন নাই, তার মানে এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। তো যেহেতু এখানে হাইড্রোজেন বন্ধন নাই, তার মানে তার শক্তিমাত্রা সবচেয়ে কম হবে। আচ্ছা এখন দেখো ফ্লোরিন, আচ্ছা এটা হচ্ছে আমি একটু ভুল করে লিখছি, দেখো এটা ফ্লোরিন, তারপর হাইড্রোজেন, পানি এবং NH3, এগুলোর মধ্যে তোমার কোনটার শক্তিমাত্রা বেশি হবে। ওই একটু আগে দেখছি আমরা যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার 4, এটা হচ্ছে তোমার 3.5, এটা হচ্ছে তোমার 3, নাইট্রোজেন হচ্ছে তোমার 3। সো তড়িৎ ঋণাত্মকতার মান যত বৃদ্ধি পায় শক্তিমাত্রা তত বৃদ্ধি পায়। তাহলে দেখো যে আমার এখানের মধ্যে সবচেয়ে বেশি কোনটা হবে, সবচেয়ে বেশি হবে তো কিন্তু তোমার HF হবে, তার চেয়ে কম কোনটা হবে, তার চেয়ে কম হবে কিন্তু তোমার H2O হবে, তার চেয়ে কম কোনটা হবে, তার চেয়ে কম হবে H2O, তার চেয়ে কম হবে কোনটা ভাই বলতো, NH3 হবে, আর তার চেয়ে আরো কম হবে, তার চেয়ে আরো কম হবে তোমার CH4 হবে, তাই না, কারণ দেখো আমরা জানি FON, ফোন, তার মানে এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে তোমার 3.5, আর এটা হচ্ছে তোমার 3। সো তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হবে তার শক্তিমাত্রা তত বেশি হবে। সো দেখো এখানে হাইড্রোজেন বন্ধন আছে, আবার এটা তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার মানে এটা সবচেয়ে শক্তিশালী, তার চেয়ে কম হচ্ছে তোমার এটা, তার চেয়ে কম হচ্ছে এটা, আর যেহেতু এখানে কোনো হাইড্রোজেন বন্ধনই নেই, তার মানে তার শক্তিমাত্রা সবচেয়ে কম। তাহলে দেখো তো এটার সাথে আমার কোনটা ম্যাচ করে, এটার সাথে কিন্তু আমার এ নাম্বার অপশনটা ম্যাচ করে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে হবে এ। আনসার কোনটা হবে, আনসার হবে এ। আচ্ছা ওকে, আচ্ছা এখন বলছেন যে ইথানোয়িক অ্যাসিডের কতটি হাইড্রোজেন বন্ধন থাকে। আচ্ছা ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, তো ডাইমার মানে কি ভাই বলতো, দুইটি ইথানোয়িক অ্যাসিড যুক্ত হবে, দুইটি ইথানোয়িক অ্যাসিড যুক্ত হবে। আচ্ছা তো ইথানোয়িক অ্যাসিড মানে আমরা কি জানি, ইথানোয়িক অ্যাসিড মানে জানি আমরা যে CH3, সি ডাবল বন্ড ও, তারপর এখানে কি থাকবে, ওইস থাকবে, মানে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইথানোয়িক অ্যাসিড বলবো। আচ্ছা ওকে ওকে ওকে,
এখন আমরা দেখবো যে এখানে আমাদের মানে এটা যদি মানে দুইটা যুক্ত হয় তখন সেখানে আমার কয়টা মানে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। তো দেখো কি হয় যে দুইটা কীভাবে দুইটা হবে, দেখো এখানে দিলাম আমি একটা CH3 দিলাম, তারপর দেখো আমি কি দিলাম, আমি এখানের মধ্যে কার্বন ডাবল বন্ধন ও দিলাম এখানে, আর এখানে দিলাম আমি একটা OH দিলাম। ওকে, এখন এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা কী করবো, সেম টু সেম ভাবে লিখবো, বাট একটু উল্টো করে লিখবো। সো আমি এখানে দিলাম একটা কার্বন, আর তারপর এখানে দিলাম আমি একটা অক্সিজেন দিলাম, আমি এখানে দিলাম একটা OH দিলাম, ঠিক আছে, এখানের মধ্যে আমি একটা OH দিলাম, আর এখানে আমি কি দিলাম একটা CH3 দিলাম। মানে এই যে জিনিসটা আছে এই জিনিসটার এটা রিপিট আর কি। ওকে, এখন দেখো ভাইয়া যে আমার এখানে কি আছে, হাইড্রোজেন আছে, আবার এখানে কি আছে ভাইয়া বলতো, অন্য একটা পরমাণুর বা অন্য একটা মৌলের সরি অন্য একটা যৌগের কি আছে, অক্সিজেন আছে। সো হাইড্রোজেন এবং অক্সিজেন তারা মিলে কি একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না, হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, কারণ আমরা জানি হাইড্রোজেন কি করে, ফর্নের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আবার দেখো এখানে কি আছে, অক্সিজেন আছে, এখানে কি আছে, হাইড্রোজেন আছে। সো হাইড্রোজেন কি করবে, এই মানে একটা যৌগের হাইড্রোজেন অপর একটা যৌগের অক্সিজেনের সাথে কি করবে, অক্সিজেনের সাথে সে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাই যে আমার এখানে দুইটা ইথানোয়িক অ্যাসিড যখন ডাইমার গঠন করছে তখন সেখানে আমার হাইড্রোজেন বন্ধন কয়টা হয়েছে, এখানে হচ্ছে তোমার একটা, এখানে হচ্ছে তোমার একটা, তার মানে এখানে কয়টা হয়েছে মোট, এখানের মধ্যে কিন্তু মোট হয়েছে তোমার দুইটা হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে, আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে বি হবে। আচ্ছা ওকে ওকে, এই চারটা কেন হবে চারটা হবে না তো? আচ্ছা ওকে ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন বলছে যে নিম্নের কোন যৌগটি সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন তৈরি করে। দেখো পানি তৈরি করে তোমার হাইড্রোজেন বন্ধন, অ্যামোনিয়া তৈরি করে, ইথানল তৈরি করে, ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। বাট আমরা একটু আগে দেখছি কীভাবে বলতো, ইথানোয়িক অ্যাসিড কী করে, ইথানোয়িক অ্যাসিড কিন্তু তোমার ডাইমার তৈরি করে। তো তুমি মাথায় রাখবে যে যখন তারা ডাইমার তৈরি করে বা ট্রাইমার তৈরি করে তখন তাদের শক্তিশালী বন্ধন থাকে। সো ইথানোয়িক অ্যাসিড যেটা আছে সে কী করে, ডাইমার তৈরি করে, আর ডাইমার মানে কী ভাবে, ডাইমার মানে হচ্ছে তোমার শক্তিশালী বন্ধন। সো যেহেতু এখানে ডাইমার আছে তার মানে ইথানোয়িক অ্যাসিড কী হবে, ইথানোয়িক অ্যাসিড হবে তোমার সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন হবে, আচ্ছা, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে আচ্ছা আচ্ছা ওকে ওকে, তো চলো আমরা একটু নেক্সট পেজে যাই। আচ্ছা, তো তোমরা কি আজকের ক্লাসে মোটামুটি সবাই বুঝতেছো নাকি প্যারা লাগতেছে? একজন বলতেছে ভাই ওএইচ এর দুইটা আছে না, না ওএইচ এর দুইটা কেন থাকবে, দেখো ভাইয়া যে আমার হাইড্রোজেন বন্ধন মানে কি, দেখো আমার এটার ওএইচ এটা তো এটার সাথে তোমার মানে সমযোজী বন্ধনের মাধ্যমে আছে। দেখো যে CH3 সি ডাবল বন্ড ও, আর এখানে দিলাম আমি ও, আর এই অক্সিজেনের সাথে কি হাইড্রোজেন তোমার সমযোজী বন্ধনের মাধ্যমে আছে। বাট দেখো মানে এটা কিন্তু তোমার নিজস্ব মানে নিজে একটা যৌগের মধ্যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন। বাট আমি কি করবো, এই হাইড্রোজেনের সাথে আমি আরেকটা যৌগের অক্সিজেনের মধ্যে বন্ধন তৈরি করবো। সো এটা বন্ধনটা কি হবে, এটা হবে তোমার হাইড্রোজেন বন্ধন হবে। দেখো নিজের মধ্যে যে বন্ধনটা এটা কি হয়েছে, এটা হচ্ছে তোমার সমযোজী। বাট এটা যখন তোমার আরেকটা যখন আমি কেন কি নিছি, একটা অ্যাসিড নিছি, তখন দেখো এখানে কি আছে, OH আছে, তাই না, OH আছে। সো যখন আমি আরেকটার সাথে নিছি তখন দেখো যে আরেকটা যৌগের সাথে যখন আমরা হাইড্রোজেনের বন্ধন তৈরি করছি তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন বলবো। আচ্ছা 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 ঠিক আছে ওকে, এখন এসে আমরা ডিএনএ শিকলে বিদ্যমান ক্ষারকগুলো পরস্পর কী বন্ধনে থাকে, এটা তোমরা একটু টানা মুখস্থ রাখবা, ঠিক আছে। এটা মেডিকেলে অনেক সময় আসে যে ডিএনএ শিকলে সবসময় কী থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে, কী থাকে, ডিএনএ শিকলে কী থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে। আচ্ছা ওকে 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 ঠিক আছে ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তো এখন বলছে যে একটি অনুপানিতে সর্বোচ্চ কতটি হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। তো তোমরা আমাকে বলো তো এখানে কয়টা মানে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। আচ্ছা, তো দেখো এটাকে তো একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা কীভাবে বলতো, দেখো যে আমরা জানি হাইড্রোজেন যেটা আছে H2O মানে পানি যেটা আছে, পানিতে আমরা দেখবো সর্বোচ্চ কতটি আছে। সো পানিতে আমার কি আছে ভাইয়া বলতো, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তো তুমি মাথায় রাখবা যে যখন আমরা কোনো একটা যৌগ নিব মানে হাইড্রোজেন বন্ধন তৈরি করে এমন কোনো যৌগ নিব তখন তখন আমরা দেখব যে হাইড্রোজেন সংখ্যা এবং মুক্তজোড়ের মধ্যে কার সংখ্যা কম আছে, যার সংখ্যা কম আছে তাকে আমরা 2 দ্বারা গুণ দিব। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে আমার হাইড্রোজেন আছে 2টা, মুক্ত জোড় আছে কিন্তু কয়টা, 2টা আছে। তো 2টা সমান সমান আছে, তার মানে দেখো যেহেতু 2টা সমান সমান আছে তার মানে 2 এর সাথে আমরা 2 গুণ দিব, 2 এর গুণ দিলে আমরা কতটি পাবো, আমরা এখানের মধ্যে 4টি হাইড্রোজেন বন্ধন পাবো। আমি জানি তোমরা অনেকে বুঝো নাই, সমস্যা নাই, আমরা একটু বোঝা ট্রাই করি। দেখো ধরো আমরা অ্যামোনিয়া নিলাম, NH3 নিলাম। ওকে, এখন NH3 এর মধ্যে কি আমার এক জোড়া মুক্ত জোড় থাকে,
এখন আমি তোমাকে বললাম যে NH3 যেটা আছে সেটা সর্বোচ্চ কতটি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এখন দেখো ভাইয়া যে আমার এখানে আমাদের মুক্ত জোড় কয়টা আছে, একটা আছে, হাইড্রোজেন কয়টা আছে, তিনটা আছে। সো কম কোনটা আছে, কম হচ্ছে তোমার মুক্ত জোড় আছে, মুক্ত জোড় হচ্ছে তোমার একটা আছে। সো যেটা কম থাকবে তাকে আমরা কী করবো, তাকে আমরা 2 দ্বারা গুণ দিব। সো 2 দ্বারা গুণ দিলে যতটা সংখ্যা হবে সেটা হবে তার হাইড্রোজেন বন্ধনের সংখ্যা। ধরো আমরা এখানের মধ্যে HF নিলাম। সো HF এর মধ্যে দেখো হাইড্রোজেন আছে একটা, আর ফ্লুরিনের মুক্তজোড় ইলেকট্রন আছে কিন্তু তোমার তিনটা, মুক্তজোড় কয়টা আছে, তিনটা আছে। ওকে, এখন মুক্তজোড় আছে তিনটা, হাইড্রোজেন আছে তোমার একটা। কম কোনটা আছে, হাইড্রোজেন কম আছে। সো যেহেতু হাইড্রোজেন কম আছে, সো যার সংখ্যা কম আছে তাকে আমরা কী করবো, তাকে আমরা 2 দ্বারা গুণ দিব। 2 দ্বারা গুণ দেওয়ার পর আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে তার সর্বোচ্চ হাইড্রোজেন বন্ধন সংখ্যা। তাহলে দেখো যে পানি সর্বোচ্চ কটা তৈরি করতে পারে, 4টে তৈরি করতে পারে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। আচ্ছা, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে ওকে, ঠিক আছে, বলো আবার আস্তে আস্তে কমতেছে। আচ্ছা ওকে, ঠিক আছে, চলো আমরা একটু নেক্সট কোয়েশনে ঢুকি আমরা। আচ্ছা, তো আমি হয়তো বা এখানের মধ্যে হ্যাঁ, এখন দেখো দেখে তোমরা কি লিখছো। আচ্ছা ওকে, ঠিক আছে তোমরা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন আমরা দেখি হাইড্রোজেন বন্ধন। সো হাইড্রোজেন বন্ধনের মধ্যে 2 প্রকার, একটা হচ্ছে তোমার অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটা হচ্ছে তোমার আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। সো অন্ত কি এবং আন্ত কি? অন্ত মানে হচ্ছে তোমার নিজ, মানে নিজের ভিতরে যে বন্ধন, মানে আমার নিজের সাথে নিজের যে বন্ধন, সেটাকে আমরা বলবো অন্ত আণবিক বন্ধন। আর আন্ত আণবিক বন্ধন মানে কি ভাই বলতো, মানে একজনের সাথে আরেকজনের বন্ধন, মানে আমার সাথে তোমার যে বন্ধন, মানে আমি হচ্ছে তোমার টিচার আর তোমার বড় ভাই, আর তুমি হচ্ছে আমার ছোট ভাই। সো আমার সাথে তোমার যে বন্ধন সেটাকে আমরা বলবো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কি বলছি ভাইয়া বলতো, যে আমার নিজের ভিতরে যে বন্ধন সেটাকে আমরা বলবো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আর আমার আর তোমার মধ্যে যে বন্ধন সেটাকে আমরা কি বলবো, আন্তঃআণবিক বন্ধন বলবো। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমরা দেখি যে অন্তঃআণবিক বন্ধন কারা কারা তৈরি করে। সো তোমরা কিছু জিনিস মাথায় রাখবা, যে অর্থনাইট্রোফেনল, ঠিক আছে, অর্থনাইট্রোফেনল। তো ফেনল মানে কি, এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে, তার মধ্যে একটা গোলা থাকবে, আর এখানে কি থাকবে, একটা ওইস থাকবে। আর অর্থ মানে কিভাবে বলতো, তার অর্থ পজিশনে কি থাকবে, একটা নাইট্রোমূলক থাকবে। সো এটা কি বলবো আমরা, এটাকে বলবো অর্থনাইট্রোফেনল বলবো। কি বলবো আমরা, এটাকে বলবো অর্থনাইট্রোফেনল বলবো, অর্থনাইট্রোফেনল। সো অর্থনাইট্রোফেনল দেখো ভাইয়া, যে আমার এখানে কি আছে, হাইড্রোজেন আছে, আর এখানের মধ্যে কি আছে, অক্সিজেন আছে। সো দেখো এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন যেটা আছে, তারা কি এটা হাইড্রোজেনের সাথে কি আছে, ফোন আছে, তার মানে এখানে কি এটা তোমার একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। দেখো যে আমার এখানে একটা যৌগের ভিতরে কিন্তু বন্ধন তৈরি হইতেছে, একটা যৌগের ভিতরে বন্ধন তৈরি হইতেছে, তার মানে এটাকে আমরা কি বলবো, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলবো। আচ্ছা, আবার আর কি আছে, আরটা হচ্ছে তোমার সিলিসাইলিক অ্যাসিড আছে। সিলিসাইলিক অ্যাসিড মানে কিভাবে বলতো, এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে, আর এখানে কি থাকবে, একটা ওইস থাকবে, আর এখানে কি থাকবে, এখানে থাকবে তোমার সি ডাবল এইচ থাকবে, কি থাকবে, এটা সি ডাবল এইচ থাকবে। এটাকে আমরা কি বলবো, সেলিসাইলিক অ্যাসিড বলবো, সেলিসাইলিক অ্যাসিড বলবো, সেলিসাইলিক অ্যাসিড বলবো। ঠিক আছে, সেলিসাইলিক অ্যাসিড বলবো। তো সেলিসাইলিক অ্যাসিড যেটা আছে সেটা কিন্তু তোমার অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে। কিভাবে তৈরি করে, দেখো যে আমার এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে অক্সিজেন, তার মানে এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি করবে, একটা অন্তঃআণবিক, দেখো একটা যৌগের ভিতরে বন্ধন তৈরি হইতেছে, তার মানে এটাকে আমরা বলবো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। আর এখন হচ্ছে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কারা দিবে, যেমন ধরো হচ্ছে প্যারানাইট্রোফেনল। সো প্যারানাইট্রোফেনল মানে কি ভাবে বলতো, ধরো যে আমার এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে, বাক্সের মধ্যে এখানে কি থাকবে, একটা ওইস থাকবে, এটাকে আমরা বলবো ফেনল। সো ফেনল দেখো এটা কি, তার প্যারা পজিশন, তো প্যারা পজিশন যদি তোমার একটা নাইট্রোমূলক থাকে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্যারানাইট্রোফেনল। এখন তোমরা আমাকে বলো এখানে কি কোনো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হবে। দেখো এই হাইড্রোজেন এবং এই যে অক্সিজেন, এটার অবস্থান কিভাবে বলতো, অনেক বেশি দূরে না, অনেক বেশি দূরে, তার মানে এখানে কি কোনো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, এখানে কিন্তু কোনো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না, এখানে কোনো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। আচ্ছা, বাট দেখো কিন্তু কাছাকাছি ছিল, তখন সেখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা, এখন আমরা পাশাপাশি দুইটা অর্থনাইট্রোফেনল নেই, যেমন ধরো এখানে আমি আটটা অর্থনাইট্রোফেনল নিলাম, আমি কি করলাম, এটাকে জাস্ট একটু উল্টাই লিখলাম। সো আমি এখানে দিলাম একটা ও দিলাম, এখানে দিলাম আমি একটা এইচ দিলাম, আর আমি এখানে দিলাম একটা NO2 দিলাম, এন দিলাম, আর এখানে আমি কি দিলাম, O2 দিলাম। তাহলে দেখো ভাইয়া, যেখানে হাইড্রোজেন আছে এখানে অক্সিজেন আছে, তার মানে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করবে, সে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। আবার দেখো এখানে কি আছে, হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, তার মানে এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করবে, সে কিন্তু তোমার একটা
তোমার একটা বন্ধন তৈরি করবে। তাহলে দেখো আমার একটা যৌগের সাথে আরেকটা যৌগের বন্ধন, মানে আমার সাথে তোমার বন্ধন, এটা হচ্ছে আমি, তুমিও তো আমার মতো মানুষ, আমার ছোট ভাই, তারপর তুমি হচ্ছে মানুষ। তো আমার সাথে তোমার যে বন্ধন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলবো। আর এটা দেখো আমার নিজের ভিতরে বন্ধন, এই জন্য আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, ওকে ওকে ওকে। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্যারা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল বলি, প্যারা নাইট্রোফেনল বলি। তো প্যারা নাইট্রোফেনল কি করে, প্যারা নাইট্রোফেনল হচ্ছে তোমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দেখায়। তারপর ধরো যে আমরা পানি নিলাম, দেখো এখানে একটা পানি নিলাম। আচ্ছা, পানিটাকে আমি এইভাবে লিখি যে ধরো আমি এখানে একটা পানি নিলাম, এখানে একটা পানি নিলাম, আবার ধরো আমি এখানে আরেকটা পানি নিলাম, এখানে আমি আরেকটা পানি নিলাম, এখানে আমি আরেকটা পানি নিলাম। তাহলে দেখো ভাইয়া যে আমার এখানে কি আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। তার মানে কি অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কি হবে, এটা তোমার আন্তঃআণবিক বন্ধন তৈরি হবে। সো দেখো আমার একটা যৌগের সাথে আরেকটা যৌগের যে বন্ধন হয়েছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, ওকে। আচ্ছা, হ্যাঁ উল্টো করে লিখছি, উল্টো করে লিখছি আমার বন্ধন তৈরি করার জন্য আর কি, উল্টো করে লিখছি বন্ধন তৈরি করার জন্য। আচ্ছা, ওকে। যদি তোমার কিছু না বোঝো তুমি জাস্ট মাথায় রাখবা যে অর্থোনাইট্রোফেনল, স্যালিসাইলিক অ্যাসিড এগুলো হচ্ছে অন্তঃআণবিক বন্ধন দেয়। আর আন্তঃআণবিক বন্ধন কারা দেয়, প্যারানাইট্রোফেনল, তারপর পানি, এইচএফ এগুলো হচ্ছে তোমার আন্তঃআণবিক বন্ধন দেয়, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন দেয়। ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। তো এখন বলছে যে কোনটিতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, কোনটিতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। দেখো স্যালিসাইলিক অ্যাসিড যেটা আছে, স্যালিসাইলিক অ্যাসিডে কিন্তু আমার হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। টু নাইট্রোফেনল, তো ফেনল মানে কি ভাবে বলতো, এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে, বাক্সের মধ্যে কি থাকবে, একটা ওইস থাকবে, তাই না। ওকে। সো আমরা দেখো যেখানে আমার ওইসটা আছে সেটাকে ধরলাম আমরা 1 নম্বর কার্বন। তাহলে দেখো আমার মানে প্রতিটা কর্নারে কিন্তু একটা করে কার্বন আছে, সো এটা হবে তোমার 1 নম্বর কার্বন। তাহলে দেখো এর পাশেটা কি হবে, পাশেটা হবে তোমার 2 নম্বর কার্বন। সো 2 নম্বর কার্বনে যদি আমরা একটা নাইট্রোমূলক দেই, নাইট্রোমূলক দিই, তখন সেটা কি হবে, তখন কিন্তু সেটা তোমার একটা কি হবে, তখন সেটা হবে তোমার অর্থোনাইট্রোফেনল হবে। আর অর্থোনাইট্রোফেনলের মধ্যে কি ভাইয়া বলতো, অর্থোনাইট্রোফেনলের মধ্যে কিন্তু আমার একটা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। 4 নাইট্রোফেনল, 4 নাইট্রোফেনল মানে কি ভাইয়া বলতো, যে আমরা এখানে কি দিলাম, একটা বাক্স দিলাম, আর এখানে কি দিলাম, আমি একটা ওইস দিলাম। ওকে। তো যে কার্বনের মধ্যে দেখো, যে কার্বনের মধ্যে আমার ওইসটা আছে সেটা হবে তোমার 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। তারপরটা হবে তোমার 2 নম্বর কার্বন, তারপরটা হবে তোমার 3 নম্বর কার্বন, তারপরটা হবে তোমার 4 নম্বর কার্বন। এখন 4 নম্বর কার্বন যদি 4 নম্বর কার্বন যদি একটা নাইট্রোমূলক থাকে, একটা নাইট্রোমূলক থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্যারানাইট্রোফেনল। এখন প্যারানাইট্রোফেনল যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি, 4 নাইট্রোফেনল বলতে পারি। এখন 4 নাইট্রোফেনল যেটা আছে সেটা কি তোমার অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দিবে নাকি আন্তঃআণবিক দিবে। দেখো 4 নাইট্রোফেনল কিন্তু তোমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দিছিল, কেন, কারণ দেখো এখানে আমার অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে দূরত্ব কিন্তু অনেক বেশি। সো যেহেতু দূরত্ব অনেক বেশি, তার মানে এখানে কোনো বন্ধন তৈরি হবে না, তার মানে এটা কিন্তু অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, সাবাস। আচ্ছা, ওকে। তো আমরা হয়তো বা এই আমরা তো 1.5 ঘন্টা পড়ি না আজকে, বাট মনে হইতেছে কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি। আচ্ছা, আজকে বেশি বেশি নাই, আজকে আমরা বেশি পড়বো না, শেষ করে দেবো একটু পরে। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। তো তোমরা যারা ক্লাসটা করতেছো মোটামুটি বুঝতেছো কিনা আমাকে একটু জানাও তো। তোমরা মোটামুটি বুঝতেছো কিনা ক্লাসটা। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এখন আমরা দেখি যে সাধারণ অবস্থায় পানি তরল কিন্তু H2S গ্যাসীয় হয় কেন। আচ্ছা, সো দেখো ভাই যে পানির মধ্যে কি থাকে, পানির মধ্যে কিন্তু তোমার কি থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। পানির মধ্যে কি থাকে, পানির মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। সো যেহেতু পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, তার মানে সেটা কি হবে, সেটা হবে তোমার তরল। আর H2S যেটা আছে, H2S তুমি আমাকে বলো এখানে কি আমার কোনো হাইড্রোজেন বন্ধন আছে, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন নাই, কেন, কারণ এখানে হাইড্রোজেনের সাথে কিন্তু ফোন নাই। তার মানে যেহেতু এখানে হাইড্রোজেন বন্ধন নাই, তার মানে এটা কি হবে, এটা হবে গ্যাসীয় হবে। সো আমি জানি তোমাদের অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, তোমরা অনেকে বুঝতে চেয়েছো যে কেন হয় না। দেখো, সো পানি দেখো তো কি ভাইয়া বলতো, পানি অনেকগুলো পানি কি করে বন্ধন তৈরি করে। সো ধরো আমরা এখানে দিলাম একটা পানি দিলাম, এখানে দিলাম আমি একটা পানি, আমি এখানে দিলাম একটা পানি, এখানে দিলাম আমি একটা পানি দিলাম। ওকে। আচ্ছা, আবার ধরো আমরা এখানে দিলাম আমি আরেকটা পানি দিলাম, এরকম অসংখ্য পানি দিলাম, এখানে অসংখ্য পানি আছে। ওকে। এখন দেখো পানি যেটা আছে, পানির মধ্যে কীভাবে বলতো, পানির মধ্যে হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। দেখো, সো এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে অক্সিজেন, তার মানে কি অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কি তৈরি করবে, একটা বন্ধন তৈরি করবে। এই অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কি তৈরি করবে, তোমার একটা বন্ধন তৈরি করবে। তো তুমি আমাকে বলো বন্ধন যদি তৈরি করে, তখন তুমি আমাকে বলো অণুগুলো কি একদম কাছাকাছি থাকবে না,
যখন বন্ধন তৈরি করে তখন কিন্তু অণুগুলো কাছাকাছি থাকে, বাট H2S যেটা আছে সেটাকে যদি আমরা এভাবে লিখি যে H2S, এটাকে যদি আমি এভাবে লিখি, ওকে, তো আমি এটাকে এভাবে লিখলাম, যে H2S যেটা আছে সেটাকে আমি এভাবে লিখলাম। ওকে, এখন তোমরা আমাকে বলো H2S এর মধ্যে কি কোনো হাইড্রোজেন বন্ধন হয়? H2S এর মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন হয় না। সো যেহেতু কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, তাহলে তুমি আমাকে বলো এখানে কি কোনো বন্ধন তৈরি হবে? বন্ধন তৈরি হবে না। সো যেহেতু বন্ধন তৈরি হবে না, তার মানে কি অণুগুলো কি কাছাকাছি থাকবে নাকি দূরে থাকবে? যেহেতু এখানে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, তার মানে এখানে অণুগুলো কি থাকবে? দূরে থাকবে। অণুগুলো দূরে থাকবে। এখন আমরা একদম 3-4 থেকে সবাই মনে হয়ে পড়ছিলাম যে অণুগুলো যখন একদম কাছাকাছি থাকে তখন সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি তরল। মানে আমরা তো মোটামুটি সবাই পড়ছিলাম যে যখন অণুগুলো একদম কাছাকাছি থাকে তখন সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি কঠিন বলি। যখন অণুগুলোই একটু মানে দূর থাকে তখন সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি তরল বলি, তাই না? ওকে, আর যখন অণুগুলো অনেক বেশি দূর থাকে তখন সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি গ্যাস বলি বা গ্যাসীয় বলি। সো দেখো যে আমার যেহেতু কোনো বন্ধন আছে মানে কি তারা কাছাকাছি থাকবে, মানে একজন আরেকজনকে ধরে রাখছে। তো যেহেতু একজন আরেকজনকে ধরে রাখছে তার মানে কি তারা কাছাকাছি থাকবে, আর কাছাকাছি থাকবে মানে তারা কি হবে? তরল হবে। আর এখানে কি কোনো হাইড্রোজেন বন্ধন আছে? কোনো হাইড্রোজেন বন্ধন নাই, তার মানে একজন আরেকজনকে ধরতে পারবে না। তো যেহেতু একজন আরেকজনকে মানে ধরতে পারবে না, তার মানে কি তারা দূর থাকবে, আর দূর থাকবে মানে কি তারা কি হবে? তারা হবে তোমার গ্যাসীয়। সো আশা করি সবাই এটার বেসিকটা বুঝতে পারছো। ওকে 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে, চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। আচ্ছা, ওকে, এখন বলছে ইথানল পানিতে দ্রবীভূত হয় কেন? তো দেখো ইথানল মানে কি? ইথানল মানে হচ্ছে তোমার CH3CH2OH, তাই না? এটাকে আমরা কি বলি? ইথানল বলি। তো ইথানলের মধ্যে দেখো তো কি আছে ভাইয়া বলো তো? হাইড্রোজেনের সাথে কিন্তু ফোন আছে, তার মানে এখানে কিন্তু আমার হাইড্রোজেন বন্ধন আছে। আবার দেখো পানি H2O, পানির মধ্যে কি হাইড্রোজেন বন্ধন আছে? তো দেখো ভাইয়া যে আমার এখানেও হাইড্রোজেন বন্ধন আছে, এখানেও হাইড্রোজেন বন্ধন আছে। সো যেহেতু দুইটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে এই দুইটা কি ভাইয়া বলতো? পানিতে দ্রবীভূত হবে, মানে দুইটা বন্ধন তৈরি করবে, আর বন্ধন তৈরি করবে মানে কি ভাইয়া বলতো? ইথানল পানিতে দ্রবীভূত হবে। ঠিক আছে, মানে এখানেও হাইড্রোজেন বন্ধন আছে, এখানেও হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে কি ভাইয়া বলতো? দুইটা একত্র যুক্ত হবে, আর একত্র যুক্ত হবে মানে কি তারা দ্রবীভূত হবে। আচ্ছা ওকে। হুম 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 আচ্ছা ওকে, এখন আমরা ঢুকবো যে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। এখন আমরা কিসে ঢুকবো? ভ্যান্ডার ওয়ালস ফোর্সে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা, তো ভ্যান্ডার ওয়ালস ফোর্স দেখো কি বলছি যে ভর বাড়লে ভ্যান্ডার ওয়ালস ফোর্স বাড়ে, মানে ভরের সাথে ভ্যান্ডার ওয়ালস ফোর্স হচ্ছে তোমার সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। আর একটা জিনিস মাথায় রাখবা যে ভ্যান্ডার ওয়ালস ফোর্স হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধনের চেয়ে দুর্বল, মানে হাইড্রোজেন বন্ধন হচ্ছে তোমার শক্তিশালী, তার চেয়ে দুর্বল হচ্ছে তোমার ভ্যান্ডার ওয়ালস ফোর্স। হুম হুম আচ্ছা ওকে ঠিক আছে। ওকে, তো এখন দেখো ভাইয়া কি বলছে যে ফ্লোরিন এবং ক্লোরিন হচ্ছে তোমার স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় হয়, ব্রোমিন হয় তরল এবং আয়োডিন হয় তোমার কঠিন। এখন কথা হচ্ছে ভাই কেন হয়? সো আমি যদি তোমাকে বলি যে ফ্লোরিন, তারপর ধরো আমি তোমাকে বললাম ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন বললাম, তারপর তোমাকে আমি বললাম ব্রোমিন বললাম, ওকে, তারপর আমি তোমাকে বললাম আয়োডিন বললাম, ওকে। আয়োডিন কঠিন হয়, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে এমসিকিউতে আসে, আয়োডিন মানে স্বাভাবিক তাপমাত্রা কি হয়? কঠিন হয়, এটা কিন্তু অনেক সময় আসে। ব্রোমিনও কিন্তু আসে অনেক সময়, একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আমরা দেখবো যে কেন হয়, কেন কেন মানে ক্লোরিন গ্যাসীয় হয়, ব্রোমিন তরল হয় এবং আয়োডিন কঠিন হয়। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এগুলোর মধ্যে ভ্যান ওয়ালস ফোর্সের ক্রমটা কী হবে? আমরা জানি যে আণবিক ভর যত বৃদ্ধি পায়, ভ্যান ওয়ালস ফোর্স কিন্তু তত বৃদ্ধি পায়। তো দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তারা কি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসতেছে না? তার মানে দেখো যে আমার আয়োডিন যেটা আছে তার আকার বড়, তার মানে তার মধ্যে ভ্যান ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি, তার চেয়ে কম হবে ব্রোমিনের, তার চেয়ে কম হবে ক্লোরিনের। আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে ভ্যান ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি। তো ভ্যান ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি মানে কি? অণুগুলোর মধ্যে কি ভাইয়া বলতো? আকর্ষণ বল বেশি, আর আকর্ষণ বল বেশি মানে কি ভাইয়া বলতো? তারা একদম কাছাকাছি অবস্থায় থাকে। আমি আবার বলি, দেখো আয়োডিনের মধ্যে ভ্যান ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি, তো সবচেয়ে বেশি মানে কি? অণুগুলোর মধ্যে কি তোমার আকর্ষণ বল বেশি, তো আকর্ষণ বল বেশি মানে কি আমার অণুগুলো একদম কাছাকাছি থাকবে, এই জন্য এটা কি হবে? এটা হবে তোমার কঠিন হবে। ব্রোমিনের ভ্যান ওয়ালস ফোর্স আরেকটু কম,
সো আর একটু কম মানে কি ভাইয়া বলতো, তাদের মধ্যে আকর্ষণ বল কম, তার মানে তার অণুগুলো একটু দূর দূর থাকবে, একটু দূর দূর থাকবে, ঠিক আছে, একটু দূর দূর থাকবে। তো দেখো যেহেতু একটু দূর দূর আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার তরল হবে। আর ক্লোরিন এবং ফ্লুরিন যেটা আছে তাদের মধ্যে কি ভাইয়া বলতো, ভ্যান ডার ওয়ালস ফোর্স আরও কম। সো ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি আরও কম হয়, তাহলে তাদের মধ্যে কি আকর্ষণ বল কম হবে। আকর্ষণ বল কম হবে মানে কি ভাইয়া বলতো, তাদের অণুগুলো অনেক দূরে দূরে থাকবে। অনেক দূরে দূরে থাকবে মানে কি ভাইয়া বলতো, তারা কি হবে, তারা হবে তোমার গ্যাসীয় হবে। তারা কি হবে, তারা হবে তোমার গ্যাসীয়। সো এটাই ছিল আমাদের ব্যাখ্যা আর কি, যে ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ছে এই জন্য এটা কঠিন হয়েছে, এটা তরল হয়েছে, আর এটা গ্যাসীয় হয়েছে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, ভ্যান ডার ওয়ালস ফোর্স, একজন বলছে যে ক্লোরিন ক্লোরিন তো সমুদ্র, এখানে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে। আচ্ছা বোঝানোর তোমাদেরকে ট্রাই করে দেখো। ভ্যান ডার ওয়ালস ফোর্স মানে কি, ভ্যান ডার ওয়ালস ফোর্স মানে হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। দেখো ধরো আমি এখান দিলাম একটা ক্লোরিন, এখান দিলাম একটা ক্লোরিন, দেখো এই যে দেখো তো বন্ধন, এটা কি সমযোজী বন্ধন, মানে একটা ক্লোরিন একটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে আছে। তো সমযোজী বন্ধন কি হবে, সেটা হবে তোমার অন্তঃআণবিক বন্ধন হবে। এখন ধরো আমি এখানে আরেকটা ক্লোরিন নিলাম, তাহলে দেখো আমার এই যে Cl2 আছে, এই যে Cl2 আছে এবং এই যে Cl2 আছে, এই দুইটার মধ্যে যে বন্ধন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস ফোর্স বলবো। আর তাদের ইন্টারনাল যে বন্ধন সেটাকে আমরা কি বলবো, সমযোজী বন্ধন বলবো। আর একটা ক্লোরিন অণুর সাথে আরেকটা ক্লোরিন অণুর যে বন্ধন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস ফোর্স। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে আচ্ছা ওকে, এখন বলছে পর্যায় সারণীর এইটার মৌলসমূহের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের বৃদ্ধির ক্রম কোনটি। আচ্ছা এই আমরা এখন পড়ছি জাস্ট দেখো, যে আমরা জানি ফ্লোরিন, তারপর হচ্ছে তোমার ক্লোরিন, তারপর হচ্ছে তোমার ব্রোমিন, তারপর হচ্ছে তোমার আয়োডিন। তো আমরা কি জানি, আমরা জানি আকার বাড়লে ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ে, তার মানে এটা হবে সবচেয়ে বেশি, তার চেয়ে কম হবে তোমার এইটা, তার চেয়ে কম হবে এটা, তার চেয়ে কম হবে এটা। তার মানে এখানে ক্রমটা কোনটা হবে, ক্রমটা হবে কিন্তু তোমার তো ক্রমটা কিন্তু 4 নাম্বারটা হবে, তাই না, 4 নাম্বারটা হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে, ঠিক আছে। ওকে আচ্ছা, এখন আসি আমরা যে মানে নিচের যৌগগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সের স্ফুটনাঙ্কের ক্রমানুসারে সাজাও। আচ্ছা ওকে, এখন দেখো যে তুমি সবসময় মাথায় রাখবা যে ভর বাড়লে কি হয়, ভর বাড়লে কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ে, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়লে কিন্তু তোমার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়লে স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা, আর তুমি মাথায় রাখবা যদি কখনো হাইড্রোজেন বন্ধন থাকে তখন তার স্ফুটনাঙ্ক থাকলে তখন তার স্ফুটনাঙ্ক হবে সবচেয়ে বেশি, ঠিক আছে। তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। কারণ আমরা জানি যে হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা ভ্যান ডার ওয়ালস ফোর্সের চেয়ে বেশি হয়। ওকে আচ্ছা ওকে এখন দেখো কি বলছে, HF, HCl, HBr, HI এগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সের ক্রমটা কি। তো তো তুমি আমাকে বলো তো ভাইয়া, যে দেখো আমার প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমার একটা প্রথম জিনিসটা সেম। তো দেখো ভাইয়া যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মানে দেখো তো ভাইয়া যে আমার এই জিনিসগুলোর জন্য কি আকারগুলো বড় হবে, তার মানে এখানে সবচেয়ে মানে আয়োডিন আকার তো বড়, তার মানে আমার এটার আকার হবে সবচেয়ে বড়। সো যেহেতু এটার আকার সবচেয়ে বড়, তার মানে কি এটার ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি হবে আর এটা সবচেয়ে কম হবে। সো ভ্যান ডার ওয়ালস ফোর্সের ক্ষেত্রে কি আমার HF হবে সবচেয়ে কম, তার চেয়ে বেশি হবে তোমার HCl হবে, তার চেয়ে বেশি হবে তোমার HBr হবে, তার চেয়ে বেশি হবে তোমার HI হবে। ওকে আচ্ছা, তো আমরা সবাই জানি যে ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি থাকে তখন মানে যত বেশি হবে স্ফুটনাঙ্ক তত বেশি হবে। সো এই লজিক অনুযায়ী যে HI যেটা আছে তার তো ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি, তাহলে কি তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হওয়ার কথা। বাট দেখো HF যেটা আছে হাইড্রোজেনের সাথে কি আছে, ফোন আছে, তার মানে এখানে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। সো হাইড্রোজেন বন্ধন থাকলেই সেখানে কি ভাবে বলতো স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়। তার মানে দেখো যে আমার এটা যেভাবে আছে সেভাবে থাকবে, যে HCl হচ্ছে সবচেয়ে কম, তার চেয়ে বেশি হবে তোমার HBr, তার চেয়ে বেশি হবে তোমার HI, এবং সবচেয়ে বেশি কোনটা হবে, সবচেয়ে বেশি হবে কিন্তু তোমার HF এর স্ফুটনাঙ্ক। কি বলছি, আমি বলছি যে তোমার যদি কখনো হাইড্রোজেন বন্ধন থাকে তখন তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়। তোমরা যারা বুঝো নাই তোমাদেরকে আমি নেক্সটটা বুঝে দেখো। তো দেখো এখানে কিন্তু আমার প্রথমটা সেম, H2 এখানে আছে, H2 এখানে আছে, H2 আছে, এখানে H2 আছে, তার মানে ভরটা কিন্তু আমার এইগুলোর উপর নির্ভরশীল। তো দেখো অক্সিজেন, সালফার, তারপর Ac, তারপর হচ্ছে তোমার টি, সবাই কি ভাইয়া বলতো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যেতেছে। সো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছে মানে কি তাদের আকার বড় হতেছে, তার মানে তুমি আমাকে বলো এটার আকার সবচেয়ে বড় হবে আর সবচেয়ে কম হবে তোমার এটা। তো আমরা জানি ভ্যান ডার ওয়ালস ফোর্সের ক্ষেত্রে যে
আকার যত বড় হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি হবে। তার মানে সবচেয়ে কম হবে তোমার পানি, তার চেয়ে বেশি হবে তোমার H2S, তার চেয়ে বেশি হবে H2S, তার চেয়ে বেশি হবে H2SE হবে, তার চেয়ে বেশি কোনটা হবে H2SE হবে, আর তার চেয়ে বেশি হবে তোমার H2TE হবে, H2TE হবে। আচ্ছা ওকে, এখন তোমরা আমাকে বলো তো ভাই এখানের মধ্যে আমার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি কোনটা হবে? দেখো আমার এটার ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি, তার মানে এটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হওয়ার কথা। বাট আমি কি বলছি, যদি কখনো হাইড্রোজেন মদন থাকে তখন তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়। সো H2 মানে কি, সেখানে হাইড্রোজেনের মদন আছে, তার মানে তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। আচ্ছা ওকে, তাহলে এখানের মধ্যে দেখো আমরা লিখলাম এখানের মধ্যে যে আমার H2S সবচেয়ে কম হবে, তার চেয়ে বেশি হবে তোমার H2SE, মানে এটা সিকোয়েন্স অনুযায়ী যাবে আর কি। H2SE দিলাম, তার চেয়ে বেশি দিলাম আমি H2TE দিলাম, আর তার চেয়ে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি কোনটা হবে H2 হবে, মানে এটার মতো সিকোয়েন্স অনুযায়ী যাবে, আর সবচেয়ে বেশি দিব আমরা H2 দিব। তো তোমাদের জন্য এটা কিন্তু হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। সো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে আচ্ছা, তো এখন দেখো ভাইয়া যে কি বলছে, নিম্নের কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, নিম্নের কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তো আমি কি বলছিলাম ভাইয়া বলতো, যে হাইড্রোজেন বন্ধন থাকলে সেটা কি ভাই বলতো, তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়। এখন দেখো HF, এটার মধ্যে কি ভাই বলতো হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। বাট এখানে কি কোনো হাইড্রোজেন বন্ধন আছে? কোনো হাইড্রোজেন বন্ধন নাই, এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। সো যেহেতু এখানে হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। আচ্ছা ওকে, এখন দেখো কি ঠিক কীভাবে বলছে যে কোন যৌগের স্ফুটনাঙ্ক বেশি, যেখানে হাইড্রোজেনের বন্ধন আছে, NH3 মধ্যে হাইড্রোজেনের বন্ধন আছে, তার মানে তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। এটা কিন্তু ঢাবি 18-19 সালে আসছিল, খুবই সুন্দর একটা কোয়েশন। আচ্ছা এখন আসি আমরা যে আমাদের পরবর্তী টপিক ডি ব্লক মৌল। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তো আমাদের কতটুকু সময় হয়েছে? সময় কিন্তু মাত্র 1 ঘন্টা 30 মিনিট হয়েছে। আমরা আর সর্বোচ্চ 20 মিনিটের মতো পড়বো, তারপর আমরা ক্লাসটা শেষ করে দেব। তো তোমাদেরকে একটু রেস্ট লাগবে, আমাকে একটু জানাও তো, রেস্ট লাগবে কিনা একটু জানাও তো সবাই। আমি কি 5 মিনিট একটা রেস্ট দিব, যেন তোমরা একটু পানি টানি খেয়ে আসতে পারো, একটু রিফ্রেশ হয়ে আসতে পারো? তোমরা একটু জানো তো আমাকে। হ্যাঁ ডি ব্লক আজকে পড়বো, তারপর হচ্ছে তোমার গত আগামী ক্লাসে আমরা সংকরায়নটা একটু পড়বো, তারপর হচ্ছে তোমার কিছু মানে ওই যে অক্সাইড যে আছে, অক্সাইডের ধর্মিতা, এই জিনিসগুলো পড়বো, আর হালকা পাতলা কিছু জিনিস পড়বো আর কি, যেগুলো রয়েছে ওইগুলো পরে আমরা ক্লাসটা শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে ওকে, আচ্ছা তো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। আচ্ছা ওকে, এখন দেখি আমরা যে ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌল মানে কি? ডি ব্লক মৌল মানে হচ্ছে যে আউফবাউ নীতি অনুযায়ী যেসব মৌলের ইলেকট্রন মানে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ডি ব্লক মৌল বলি। আচ্ছা কি বলছে যে ব্রেক দিলে সবাই চলে যাবে আর আসবে না? আচ্ছা ওকে ওকে, দেখো তো আমরা দেখবো এখন যে কি বলছে ডি ব্লক মৌল মানে কি। ডি ব্লক মৌল মানে হচ্ছে যে আউফবাউ নীতি অনুযায়ী যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা কি বলি? ডি ব্লক মৌল বলি। সো ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু আমরা গুণগত রসায়নে আমরা তোমাদেরকে পড়াইছিলাম, তাও আমি এখানে একটু লিখে দিই তোমাদেরকে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয়। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 1s2 2s2, এটা কিন্তু আমরা গুণগত রসায়নে পড়াইছিলাম ডিটেলসে। 2p6, তারপর এখানে দিলাম আমরা 3s2 দিলাম, তারপর 3p6 দিলাম, তারপর এখানে কি হয়েছিল 3d5 হয়েছিল, তাই না? তারপর এখানে কি হয়েছিল 4s1 হয়েছিল। এটা ছিল তোমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। আর কপারের ইলেকট্রন বিন্যাস কি হবে? কপারের ইলেকট্রন বিন্যাস হবে তোমার 1s2 2s2, তারপর কি হবে 2p6 হবে, তারপর কি হবে 3s2 হবে, 3p6 হবে, তারপর 3d10 হবে, তারপর এখানে কি হবে 4s1 হবে, তাই না? আচ্ছা এটা ছিল তোমার ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস, তো আমি এখানে লিখে দিলাম আর কি। আচ্ছা তো এখন আসি আমরা যে অবস্থান্তর মৌল। আচ্ছা আচ্ছা ওকে, তো এখন আমরা দেখব যে অবস্থান্তর মৌল মানে কি। তো অবস্থান্তর মৌল মানে হচ্ছে যে আমার স্থিতিশীল আয়নে যদি তোমার আংশিক পূর্ণ বহিস্থ ডি অরবিটাল, মানে স্থিতিশীল আয়নে যদি তোমার আংশিক পূর্ণ বহিস্থ ডি অরবিটাল থাকে, তখন সেটাকে আমরা বলবো অবস্থান্তর মৌল। মানে তুমি বাংলা কথায় মাথায় রাখবা যে তোমার মানে স্থিতিশীল আয়নে যদি তোমার
ডি উপশক্তি স্তরে যদি তোমার 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অবস্থান্তর মৌল বলবো। আচ্ছা ওকে, দেখো যে ধরো আমরা ধরলাম যে আয়রন, তো আয়রনের তোমার সুস্থিত ইলেকট্রন কোনটা, মানে সুস্থিত আয়ন কোনটা, আয়রনের সুস্থিত আয়ন হচ্ছে তোমার Fe2+ হইতে পারে, Fe3+ হইতে পারে, তুমি যে কোনোটা নিতে পারো। সো আমরা এটার একটা সুস্থিত আয়ন নিলাম। সো Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি তো যে এটা হবে তোমার 1s2 2s2, তারপর কি হবে 2p6 হবে, তারপর হবে তোমার 3s2, তারপর কি হবে 3p6 হবে, তারপর ইলেকট্রন কোথায় যাবে 4s এর মধ্যে যাবে, 4s এর মধ্যে যাবে 2টা, তারপর 3d এর মধ্যে আসবে 6টা। ওকে, এখন Fe2+ মানে কি ভাবে বলতো, তার শেষ কক্ষপথ থেকে তোমার 2টা ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে কি আছে তোমার 3d6 আছে। ওকে, এখন দেখো ডি উপশক্তি স্তর, দেখো তো ভাইয়া যে আমার 1 থেকে 9 আমার এই রেঞ্জের মধ্যে ইলেকট্রন আছে কিনা, এই রেঞ্জের মধ্যে কিন্তু ইলেকট্রন আছে। সো যেহেতু আয়রনের সুস্থিত আয়নে ডি উপশক্তি স্তরে তোমার 1 থেকে 9 মানে এই রেঞ্জের মধ্যে ইলেকট্রন আছে, তার মানে আয়রনটা কি হবে, আয়রনটা তোমার অবস্থান্তর মৌল হবে। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা স্ক্যান্ডিনিয়াম, তো স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত আয়ন কি, স্ক্যান্ডিনিয়ামের একমাত্র একটা সুস্থিত আয়ন হচ্ছে তোমার স্ক্যান্ডিনিয়াম 3+। সো স্ক্যান্ডিনিয়াম 3+ এর আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো যে স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে তোমার 1s2, তারপর কি হবে 2s2 হবে, তারপর কি হবে 2p6 হবে, তারপর 3s2 হবে, তারপর কি হবে 3p6 হবে, 3p6 হবে, তারপর 4s এর মধ্যে যাবে 2টা, আর 3d এর মধ্যে যাবে তোমার একটা, 3d এর মধ্যে যাবে একটা। ওকে, এখন 3+ মানে কি 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে সে। সো 3টে ইলেকট্রন কোথা থেকে ছাড়বে, সর্বশেষ শক্তি স্তর থেকে ছাড়বে 2টা, আর 3d থেকে ছাড়বে একটা। তার মানে দেখো এখানের মধ্যে আমার ডি উপশক্তি স্তরে কি কোনো ইলেকট্রন আছে, ডি উপশক্তি স্তরে কিন্তু কোনো ইলেকট্রন নাই, ডি উপশক্তি স্তরে আমার ইলেকট্রন কয়টা আছে, 0 আছে। সো আমরা বলছিলাম যে যদি সুস্থিত আয়নের মধ্যে ডি উপশক্তি স্তরে 1 থেকে 9 এই রেঞ্জে ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলবো অবস্থান্তর মৌল। বাট এখানে কয়টা আছে, 0 আছে, যেহেতু আমার এই রেঞ্জ থেকে সে মানে মেনে চলে না, তার মানে স্ক্যান্ডিনিয়াম কিন্তু তোমার একটা অবস্থান্তর মৌল না, স্ক্যান্ডিনিয়াম কিন্তু একটা অবস্থান্তর মৌল না। আচ্ছা, তো তোমরা একটু ঠাড়া মুখস্থ রাখবা যে স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল না। আচ্ছা, কপারটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করে নিবা, আমি জাস্ট জিঙ্কেটা একটু দেখে নিই। সো জিঙ্ক যেটা আছে, জিঙ্কের অবস্থান্তর মৌল কোনটা, সরি অবস্থান্তর মানে সুস্থিত আয়ন কোনটা, জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে তোমার জিঙ্ক 2+। সো জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি যে 1s2 2s2, তারপর কি লিখলাম আমরা 2p6 লিখলাম, তারপর আমরা লিখলাম যে 3s2 লিখলাম, তারপর 3p6 লিখলাম, তারপর আমরা এখানের মধ্যে 4s1 দিলাম, তারপর আমরা 3d দাঁড়াও সরি 4s2 হবে, তাই না, 4s2 হবে, তারপর এখানে কি হবে 3d10 হবে। তো জিঙ্ক 2+ মানে কি ভাবে বলতো, সে তার শেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে। এখন দেখো আমার ডির মধ্যে কয়টা আছে, 10টা আছে। সো আমরা জানি ডির মধ্যে 1 থেকে 9টা থাকলে সেটাকে আমরা বলবো অবস্থান্তর মৌল। তো যদি এখানে ডির মধ্যে 10টা আছে তার মানে এটা কিন্তু অবস্থান্তর মৌল না। সো যদি তুমি এত কিছু না বুঝো, তুমি জাস্ট ঠাড়া মুখস্থ রাখবা যে স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক এই দুইটা কিন্তু অবস্থান্তর মৌল না, স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক এই দুইটা কিন্তু অবস্থান্তর মৌল না। তো আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন বলছে যে স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো দেখো, স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত আয়ন কোনটা, স্ক্যান্ডিনিয়াম 3+। এর যে ডি অরবিটাল আছে, ডি অরবিটালের মধ্যে কি কোনো ইলেকট্রন আছে, ডি অরবিটালের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন নাই। সো যেহেতু ডি অরবিটাল কোনো ইলেকট্রন নাই, তার মানে আমরা কি লিখবো, এখানে লিখবো যে খালি। তো ডি অরবিটালগুলো কি হয়, ডি অরবিটালগুলো কিন্তু এখানের মধ্যে খালি থাকে, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। আচ্ছা ওকে, এখন আসি আমরা যে অবস্থান্তর মৌলসমূহের সাধারণ বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলসমূহের সাধারণ বৈশিষ্ট্য। আচ্ছা, তো অবস্থান্তর মৌলসমূহের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি ভাইয়া বলতো, তারা হচ্ছে তোমার পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে মানে একাধিক জারণ মান দেখায়। যেমন ধরো আমরা জানি কি আয়রন হচ্ছে তোমার একটা অবস্থান্তর মৌল। তো আমরা দেখো, তুমি দেখবা যে আয়রন যেটা আছে সেটা তোমার একবার তোমার Fe2+ দেখায়, আবার সে Fe3+ দেখায়। ঠিক আছে, ওকে, মানে দেখো আবার দেখো কপার যেটা আছে, কপার একবার কপার+ দেখায়, কপার 2+ দেখায়। সো দেখো এই যে অবস্থান্তর মৌলগুলো আছে, অবস্থান্তর মৌলগুলো কিন্তু তোমার একের অধিক জারণ মান দেখায়। তো এই জন্য আমরা লিখছি যে অবস্থান্তর মৌলগুলো কি করে, অবস্থান্তর মৌলগুলো তোমার মানে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। আচ্ছা ওকে, এখন আসি আমরা যে অবস্থান্তর মৌলগুলো কি করে, জটিল আয়ন তৈরি করে, কি তৈরি করে, জটিল আয়ন তৈরি করে। জটিল আয়ন কি আমরা একটু পরে দেখবো। তারপর তারা রঙিন যৌগ তৈরি করে। তারপর অবস্থান্তর মৌল ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তারপর অবস্থান্তর মৌলসমূহ প্রভাবন ক্ষমতা মানে প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে তারা কাজ করে। ঠিক আছে, প্রভাবক হিসেবে কাজ করে, এই জিনিসগুলো একটু টানা মুখস্থ রাখবা, ঠিক আছে। আচ্ছা ওকে, তো চলো আমরা একটু নেক্সট পেজে যাই। ওকে,
এখন বলছে যে ডি 1 থেকে 9, দেখো যাবি 22-23 আসছিল যে ডি 1 থেকে 9 মৌলসমূহ। তো ডি 1 থেকে 9 মৌলসমূহ মানে কি, সেটা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল, তাই না, অবস্থান্তর মৌল। আচ্ছা, তো অবস্থান্তর মৌলসমূহ কি ভাবে বলতো, রঙিন যৌগ গঠন করে, এটা কারেক্ট। জটিল যৌগ গঠন করে, এটা কারেক্ট। দেখো জটিল আয়ন তৈরি করে, এটা কারেক্ট। আবার দেখো প্রভাবক রূপে ক্রিয়া করে, দেখো প্রভাবক রূপে কিন্তু ক্রিয়া করছিল। তো এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু তোমার 1 2 3 হবে। আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে 1 2 3 হবে। আচ্ছা ওকে, এখন বলছে যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য 9 কোনটি। আচ্ছা, তো দেখো অবস্থান্তর মৌল তোমার রঙিন যৌগ তৈরি করে, এটাও কারেক্ট। জটিল যৌগ তৈরি করে, এটাও কারেক্ট। চৌম্বক ধর্ম বা প্যারাচৌম্বক দেখা, এটাও কারেক্ট। এখন বলছে যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর, এটা কিন্তু কারেক্ট না। দেখো ভাইয়া, যে দেখো ভাইয়া, যে আমরা একটু লিখছিলাম, দেখো যে আমার এটা কিন্তু একটা ডি ব্লক মৌল। কেন, কারণ এটা হচ্ছে তোমার তার সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু ডি অরবিটাল প্রবেশ করে, এটা কিন্তু অবস্থান্তর মৌল। আবার দেখো এটা কিন্তু একটা ডি ব্লক মৌল। কেন, কারণ হচ্ছে তার সর্বশেষ ইলেকট্রন কিন্তু তোমার ডি অরবিটাল প্রবেশ করে। সো দেখো যে ভাইয়া ডি অরবিট মানে ডি ব্লক মৌল হওয়ার পরও কিন্তু সে কিন্তু তোমার অবস্থান্তর মৌল হয় না। আবার দেখো সব অবস্থান্তর মৌল কিন্তু তোমার ডি ব্লক মৌল। তো তুমি মাথায় রাখবা, তুমি সবসময় মাথায় রাখবা একটা জিনিস, যে আমরা তো মোটামুটি সবাই পড়ছি যে সব অবস্থান্তর মৌল, সব অবস্থান্তর মৌল, সব অবস্থান্তর মৌল, সব অবস্থান্তর মৌল হচ্ছে তোমার ডি ব্লক মৌল। সব অবস্থান্তর মৌল হচ্ছে তোমার ডি ব্লক মৌল। কিন্তু সব ডি ব্লক মৌল, সব ডি ব্লক মৌল কিন্তু সব অবস্থান্তর মৌল না। সব ডি ব্লক মৌল কিন্তু, সব ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। সব ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর না, এটা একটু মাথায় রাখবা। তো দেখো আমার সি নাম্বারটা মানে ভুল, তার মানে বৈশিষ্ট্য 9 কোনটি হবে, বৈশিষ্ট্য 9 হবে কিন্তু সি। বৈশিষ্ট্য 9 কোনটি হবে, সি হবে। আচ্ছা ওকে ওকে ওকে, এখন আসে যে নিচের কোন আয়নটি রঙিন যৌগ তৈরি করে। আচ্ছা, তো রঙিন যৌগ কারা তৈরি করে ভাইয়া বলতো, রঙিন যৌগ তৈরি হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। রঙিন যৌগ কারা তৈরি করে, অবস্থান্তর মৌল তৈরি করে, অবস্থান্তর মৌল তৈরি করে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা আর অবস্থান্তর মৌল কারা, যাদের মধ্যে যাদের ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকে এবং তারা ডি ব্লক মৌল হওয়া লাগবে। আচ্ছা, এখন দেখো স্ক্যান্ডিনিয়াম 3+, এটা কি মানে, এটা হবে স্ক্যান্ডিনিয়াম 3+, এটা কি অবস্থান্তর মৌল, এটা অবস্থান্তর মৌল না, তার মানে এটা কিন্তু রঙিন যৌগ তৈরি করে না। ম্যাগনেসিয়াম 2+, এটা কি তোমার ডি ব্লক মৌল, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম কিন্তু তোমার এস ব্লক মৌল। সো যেহেতু সে ডি ব্লক মৌল না, তার মানে কি সে কখনো অবস্থান্তর মৌল দেখাবে, বা সে কি কখনো অবস্থান্তর মৌল হবে? অবস্থান্তর মৌল কিন্তু একমাত্র ডি ব্লক মৌল হয়। সো যেহেতু সে এস ব্লক মৌল, তার মানে সে অবস্থান্তর মৌল হবে না, তার মানে এটা রঙিন যৌগ দেখাবে না। জিঙ্ক 2+, এটা কি অবস্থান্তর মৌল? জিঙ্ক 2+ কিন্তু অবস্থান্তর মৌল না। তাহলে নিকেল 2+ যেটা আছে সেটা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। সো যেহেতু সে অবস্থান্তর মৌল, তার মানে সে কিন্তু তোমার রঙিন যৌগ দেখাবে বা রঙিন যৌগ গঠন করবে। আচ্ছা ওকে ওকে, এখন দেখো কি বলছে, যে কোনটি নিম্নের কোনটি রঙিন যৌগ তৈরি করে। দেখো কপার যেটা আছে, কপার কিন্তু তোমার অবস্থান্তর মৌল, তার মানে এটা কি ভাবে বলতো, রঙিন যৌগ তৈরি করবে। কোবাল্ট যেটা আছে সেটা কিন্তু তোমার অবস্থান্তর মৌল, তার মানে এটা কিন্তু রঙিন যৌগ তৈরি করবে। সো এখানে আনসার কিন্তু এ এবং বি দুইটাই হবে। আচ্ছা, তো তোমরা মাথায় রাখবে, দেখো আমরা তো সবাই 21 থেকে 30 পর্যন্ত জানি, তাই না। 21 নাম্বার হচ্ছে তোমার স্ক্যান্ডিনিয়াম, তারপর হচ্ছে তোমার টাইটেনিয়াম, তারপর এটা হচ্ছে তোমার ভি, তারপর তারপর ক্রোমিয়াম। আচ্ছা ওকে, ঠিক আছে ওকে। তো দেখো এটা হচ্ছে তোমার 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে তোমার মৌলগুলো আর কি। সো তুমি মাথায় রাখবা যে আমার এই যে স্ক্যান্ডিনিয়াম আছে, স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক এই দুটো কিন্তু অবস্থান্তর মৌল না, এবং এদের মাঝখানে যারা আছে সবগুলো কি, সবগুলো হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। সো দেখো ভাইয়া, কোবাল্ট অবস্থান্তর মৌল মানে কি ভাই বলতো, কোবাল্ট হচ্ছে তোমার রঙিন যৌগ দেখাবে। কপার অবস্থান্তর মৌল, তার মানে সেও কি ভাই বলতো, রঙিন যৌগ দেখাবে। তো এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে এ এবং বি দুইটাই হবে, ঠিক আছে ওকে। না সাউন্ড অফ না, সাউন্ড অফ না, আমি নিজে নিজে লিখছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সাউন্ড অফ না। আচ্ছা ওকে ওকে, চলো আমরা এখন নেক্সট পেজে ঢুকি। আচ্ছা, তো এখন দেখো কি বলছে, যে আর্গন, আর্গন 3d10 4s0, এটা কার ইলেকট্রন বিন্যাস। দেখো এটা কি কপার ইলেকট্রন বিন্যাস না। দেখো কপারের ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি, দেখো কপার হচ্ছে তোমার 29, তার মানে আমরা জানি 1s2, 2s2, তারপর কি হবে, তারপর হবে তোমার 2p6 হবে, তারপর হবে তোমার 3s2, তারপর হবে তোমার 3p6 হবে, তারপর হবে তোমার 4s1, তারপর কি হবে, তারপর হবে তোমার 3d10 হবে, 3d10 হবে ওকে। এখন দেখো এই যে আমার জিনিসটা আছে, এটা কি ভাবে বলতো, এটা কি আমার আর্গনের ইলেকট্রন বিন্যাস না, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে আর্গন লিখতে পারি এখানের মধ্যে, আর এখানে কি লিখবো আমরা 3d10, তারপর এখানে লিখবো আমরা 4s1 লিখবো। এখন কপার প্লাস মানে কি, সে তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো শেষ কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দিই, তার মানে এখানে 4s মধ্যে ইলেকট্রন করা থাকবে, 4s এর মধ্যে কিন্তু ইলেকট্রন এখানের মধ্যে 0টা থাকবে। তাহলে দেখো এটা কিন্তু আমার কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস। আবার দেখি জিঙ্ক প্লাস, তো জিঙ্ক প্লাস মানে কি, দেখো আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস তো আমরা মোটামুটি সবাই জানি। দেখো তো জিঙ্কের ইলেকট্রন
এই জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার আর্গন থাকবে এখানে, মানে একদম হুবহু সেম থাকবে। তারপর এখানে কি থাকবে 4s2 থাকবে, তারপর এখানে কি থাকবে 3d10 থাকবে, 3d10 থাকবে। এখন জিঙ্ক প্লাস প্লাস মানে কি ভাই বলতো, জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস মানে কি ভাই বলতো, তার শেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে। সো শেষ কক্ষপথ থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তার মানে কি এখানে কি থাকবে 0 থাকবে। তার মানে দেখো এটা কিন্তু ম্যাচ করতেছে। ওকে, এখন দেখি আমরা আয়রন যেটা আছে আয়রনটাকে ম্যাচ করে কিনা, আয়রনটা ম্যাচ করে কিনা। তো দেখো আমরা আয়রন যেটা আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাস কি ভাবে বলতো, আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 26, মানে পারমাণবিক সংখ্যা তোমার 26, তার মানে এখানে থাকবে আর্গন থাকবে, তারপর এখানে কি থাকবে, তারপর এখানে থাকবে তোমার 4s2 থাকবে, 4s2 থাকবে, তারপর এখানে কি থাকবে, এখানে থাকবে তোমার 3d6 থাকবে। ওকে, এখন আয়রন যদি তোমার দুইটা ত্যাগ করে তখন কি হবে, আমার লাস্ট শক্তি স্তর থেকে দুই ইলেকট্রন চলে যাবে, তার মানে এখানে কটা থাকবে, এখানে কিন্তু তোমার 0টা থাকবে। এখন দেখো এটাকে ম্যাচ করতেছে, এটা কিন্তু ম্যাচ করতেছে না, তার মানে এখানে কারেক্ট কোনটা হবে, 1 এবং 2 কারেক্ট হবে, তাহলে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে হবে। আচ্ছা 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 ঠিক আছে। ওকে ওকে, এখন আসি আমরা কোন অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আচ্ছা, তো অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ অবস্থান করে। আচ্ছা, তো এখানে দেখো তো ভাইয়া, যে তুমি আমাকে বলো ভাইয়া, এখানের মধ্যে আমার কপার যেটা আছে সেটা কি আমার অবস্থান্তর মৌল কিনা, এটা আমার অবস্থান্তর মৌল কিনা। দেখো দেখো কপার যেটা আছে, কপার কিন্তু তোমার কপার প্লাস হিসেবে থাকে, আবার কপার 2 প্লাস হিসেবে থাকে। তো দেখো তো ভাইয়া, যে তোমার পরিবর্তনশীল জারণ মান দেখাইতেছে না, পরিবর্তনশীল জারণ মান দেখাইতেছে, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে হবে। ঠিক আছে। ওকে, ও সরি দুঃখিত, এটা তো করে না বলছে, দুঃখিত, করে না বলছে, দুঃখিত। আচ্ছা ওকে, এই দুঃখিত, আমি করে না বলছে। আচ্ছা, আমি তোমাদের মতো ভুল করে ফেলছি। আচ্ছা, করে না। সো করে না কারা ভাইয়া বলতো, যারা অবস্থান্তর মৌল না। জিঙ্ক অবস্থান্তর মৌল, জিঙ্ক তো অবস্থান্তর মৌল না, তার মানে সে পরিবর্তনশীল জারণ মান দেখাবে না। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা ওকে, তো চলো আমরা একটু নেক্সট পেজে ঢুকি। তো এখানে বলছে যে কোনটি অবস্থান্তর মৌল নয়। দেখো, তো ক্রোমিয়াম যেটা আছে সেটা কিন্তু অবস্থান্তর মৌল, ম্যাঙ্গানিজও অবস্থান্তর মৌল, নিকেলও অবস্থান্তর মৌল। দেখো দেখো, এই যে আমরা লিখছিলাম ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে তোমার নিকেল, এগুলো হচ্ছে তোমার সবগুলো অবস্থান্তর মৌল। তাহলে এখানে আনসার নয় কোনটি হবে, কোনটি অবস্থান্তর মৌল নয় কোনটি হবে, এখানে এটা হবে এ। আনসার কোনটি হবে, আনসার হবে এ। আচ্ছা ওকে, আচ্ছা ওকে ঠিক আছে। এখন দেখো কি বলছে, যে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত একটি M3+ আয়নে 5টি ইলেকট্রন 3D সাবশেলে অবস্থিত, আয়নটি কি হবে। আচ্ছা, তো দেখো 3টা ইলেকট্রন ত্যাগ করার পর আমার 3Dতে কয়টা থাকবে, 3Dতে থাকবে তোমার 5টা। তো তুমি আমাকে বলো তো ভাইয়া, যে 3Dর আগে ইলেকট্রন কোথায় ঢোকে, 3Dর আগে কিন্তু ইলেকট্রন তোমার ঢোকে 4s এর মধ্যে ঢোকে। আচ্ছা, তো দেখো ভাইয়া, যে 4s তো 3টায় গেছে, তার মানে 3টাতে গেছে মানে কি ভাইয়া বলতো, আমার 4s থেকে, মানে 4s থেকে যাবে 2টা, আর তারপর আরেকটা কোথা থেকে যাবে, আরেকটা যাবে কিন্তু 3D থেকে। সো 3D থেকে একটা গেছে, 4s থেকে 2টা গেছে, 2টা যাওয়ার পর আমার এখানের মধ্যে 3Dর মধ্যে ইলেকট্রন কয়টা আছে, 5টা আছে। তার মানে শুরুতে 3Dতে কয়টা ইলেকট্রন ছিল, তোমার 6টা ছিল। আমি আবার বলি, দেখো, সো 3d6 4s2 এটা কার ইলেকট্রন বিন্যাস ভাইয়া বলো তো, এটা কিন্তু তোমার আয়রনের ইলেকট্রন বিন্যাস। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেখো, আয়রনের ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া বলতো, 1s2। আচ্ছা, আমি এটাকে আর্গন দিয়ে লিখি, ঠিক আছে, আমি এটাকে আর্গন দিয়ে লিখলাম। তারপর এখানে গেলাম আমি 4s2, তারপর এখানে কি হবে, 4s2 পরে তোমার এখানে 3d6 থেকে যাবে। ওকে, এখন দেখো, যে আমরা যদি Fe3+ বলি মানে কি ভাবে বলতো, আমার এখান থেকে যাবে তোমার 0টা, আর ডি থেকে যাবে তোমার একটা, তার মানে ডিতে কয়টা থাকবে, ডিতে থাকবে তোমার 5টা। সো দেখো ভাইয়া, যে আমার 3টে ইলেকট্রন ত্যাগ করার পর আমার ডিতে কয়টা আছে ইলেকট্রন, 5টা আছে। সো এটা আমার কার, মানে আয়নটি কোনটি হবে, আয়নটি হবে তোমার Fe3+ হবে, আয়নটি কোনটি হবে, আয়নটি হবে তোমার Fe3+। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন, এটা কিন্তু আমরা দেখাইছি একটু আগে। ওকে, আচ্ছা এখন আসি আমরা জটিল আয়ন। আচ্ছা, আমরা কি আজকে এই জিনিসগুলো পড়বো নাকি নেক্সট ক্লাসের জন্য রেখে দেব? আচ্ছা, আমরা আর সর্বোচ্চ 5 মিনিট পড়বো, তারপর আমরা ক্লাসে শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, তো দেখো এখন আমরা দেখবো জটিল আয়ন। আচ্ছা, তো জটিল আয়ন মানে কি ভাইয়া বলতো, একটা অবস্থান্তর মৌল থাকবে, সাথে কি থাকবে, লিগেন্ড থাকবে। সো দেখো ভাইয়া, যে আমার এখানে কি আছে, অবস্থান্তর মৌল আছে, আর অবস্থান্তর মৌল বাদে
থার্ড ব্র্যাকেটের মধ্যে বা যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো, লিগ্যান্ড বলবো। লিগ্যান্ড কি করে? লিগ্যান্ড হচ্ছে তোমার সন্নিবেশ বন্ধন তৈরি করে। লিগ্যান্ড কি করে? লিগ্যান্ড হচ্ছে তোমার সন্নিবেশ বন্ধন তৈরি করে। তো দেখো এখানে লিখে দিচ্ছি লিগ্যান্ড কারা? যারা ইলেকট্রন জোড়া দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে তাদেরকে আমরা বলি লিগ্যান্ড। আর এখানে দেখো যে কি বলছে, ট্রিপল মানে থার্ড ব্র্যাকেট ছাড়াও কিন্তু জটিল যৌগ হতে পারে, যেমন নিকেল। তারপর এখানে কি আছে? CO4 আছে, এটা কিন্তু একটা জটিল যৌগ। এটা এখানে থার্ড ব্র্যাকেট না থাকার পরেও এটা কিন্তু একটা জটিল যৌগ। আচ্ছা, তো যেমন ধরো এখানে কি আছে? থার্ড ব্র্যাকেট আছে, তো এদিকে একটা জটিল যৌগ। আবার দেখো এখানের মধ্যে কি আছে? থার্ড ব্র্যাকেট আছে, এটাকে আমরা কি বলবো? জটিল যৌগ বলবো। তো জটিল যৌগ মানে কি? এটা জটিল আয়ন থাকবে, তার সাথে সংযুক্ত অ্যানায়ন অথবা ক্যাটায়ন থাকবে। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, ঠিক আছে, আর বেশি বাড়াবো না। আচ্ছা, তো জটিল যৌগ বা জটিল আয়ন মানে কি ভাবে বলতো? থার্ড ব্র্যাকেট থাকবে, আর এখানে কি থাকবে? লিগ্যান্ড থাকবে, আর একটা অবস্থান্তর মৌল থাকবে, তারপর এখানে অ্যানন থাকবে, ক্যাটন থাকবে। আচ্ছা, ওকে। তো দেখো এখানের মধ্যে আমরা এই যে একটু আগে পড়ছিলাম, দেখো আমি জাস্ট যা যা পড়াইছি এগুলো শুধুমাত্র পড়াই দিই, তারপর আমরা নেক্সট ক্লাস থেকে বাকি জিনিসগুলো পড়বো আর কি। আচ্ছা, এই তোমরা আমাকে বলো তো ভাই, যে আমার এখানের মধ্যে সন্নিবেশ সংখ্যা কতটি হবে বলো তো? দেখো আমি কি বলছিলাম, যে কোবাল্ট অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল বাদে আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে যাই থাকবে সবগুলো কি হবে? সন্নিবেশ সংখ্যা হবে। সো এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা আছে? এখানে আছে 4টা, এখানে আছে তোমার 2টা, তার মানে এখানে মোট সন্নিবেশ সংখ্যা কয়টা আছে? 6টা আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে সি হবে। আনসার কোনটা হবে? আনসার কিন্তু হবে সি। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু আগে পড়াইছি, ওকে। দেখো কি বলছে, 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটি? মানে এখানে 4টা থাকবে। দেখো আমার এখানে কয়টা আছে? 6টা আছে, এখানে 6টা আছে, এখানে 6টা আছে, এখানে কয়টা আছে? 4টা আছে। দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে অবস্থান্তর মৌলবাদী এখানে কি আছে? 4টা, মানে অন্য কিছু আছে। তার মানে এখানে আমার সন্নিবেশ সংখ্যা কয়টা হবে? সন্নিবেশ সংখ্যা হবে তোমার 4টা। তো 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা হবে? এখানে হবে আনসার ডি। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে ডি হবে। আচ্ছা, ওকে। আচ্ছা আমরা, আচ্ছা এটা আমরা আগামীকাল দেখবো। আমরা আজকে লাস্ট টপিকটা পড়ে ফেলি, ঠিক আছে? লাস্ট টপিক, আর সর্বোচ্চ 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে। আচ্ছা, 2 মিনিট, তারপর শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ম্যাগনেটিক ধর্ম। সো তুমি মাথায় রাখবা যে ম্যাগনেটিক ধর্মকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, একটা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক। ফেরো মানে কি ভাই বলতো? খুব বেশি ম্যাগনেটিক, খুব বেশি ম্যাগনেটিক, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো তুমি মাথায় রাখবা, সবসময় একদম ঠাডা মুখস্থ রাখবা যে আয়রন, কোবাল্ট, নিকেল এইগুলো হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক ধাতু। এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন এমসিকিউতে আসে, ঠিক আছে? আচ্ছা, আর প্যারাম্যাগনেটিক কখন হবে? যখন বিজোড় ইলেকট্রন থাকবে, তখন সেটাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। আর ডায়া কখন হবে? যখন যাদের কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না, যখন থাকবে না, তখন তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ডায়া, ঠিক আছে? ওকে। তো এটা এইভাবে মাথায় রাখবা, ফেকুনি, আমরা এইভাবে মাথায় রাখতাম, ফেকুনি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো দেখো এখানে কি বলছে, যে কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু? তো ফেরোম্যাগনেটিক ধাতু কারা হয়? ফেকোনি হয়, তাই না? ফেকোনি হয়। আচ্ছা, তো দেখো তো এই তিনটার মধ্যে কোথাও আছে কিনা, কোনটা আছে কিনা? হ্যাঁ আছে, নিকেল আছে। তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। আচ্ছা, এখন দেখো যে নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? তো ডায়াম্যাগনেটিক কারা হবে ভাইয়া বলো তো? যখন কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না। ডায়াম্যাগনেটিক কখন হবে? যখন কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না। এখন দেখো যে আমার সব, তোমরা বলতে পারো যে ভাই সবগুলোর মধ্যে তো মানে বিজোড় নাই, তার মানে তো সবগুলোতে ডায়াম্যাগনেটিক হবে। দেখো 3d10, তো ডি যেটা আছে, ডির মধ্যে অরবিটাল কটা থাকে? ডির মধ্যে কিন্তু অরবিটাল থাকে তোমার, অরবিটাল কিন্তু 5টা থাকে। সো আমি দিলাম, এখানে একটা দিলাম, আমি এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, 5টা। 10টা ইলেকট্রন মানে কি ভাবে বলতো? এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা। আবার দেখো এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো 10টা আছে। এখন এখানে কি কোনো বিজোড় আছে? কোনো বিজোড় নাই, কোনো বিজোড় ইলেকট্রন নাই। সো যেহেতু এখানে কোনো বিজোড় নাই, তার মানে এটা কিন্তু আমার ডায়াম্যাগনেটিক। এখন তোমরা বলতে পারো যে ভাই এগুলো তো সবগুলো বিজোড়, মানে এখানে তো সবগুলো জোড় অবস্থা আছে। তুমি দেখো, ধরো আমি সাপোজ 3d10 নিলাম। সো 3d10 মানে কি ভাই বলতো? 3d10 মানে এখানে আমার ডিতে কি থাকবে? 5টা অরবিটাল থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে। তো 8টা মানে কি ভাই বলতো? আমরা প্রথমে এক স্পিনমুখী করে 5টা দেবো, 1 2 3 4 5, তারপর দেবো 6 7 8, ওকে। দেখো এখন 3d8 যেটা আছে, দেখো এখানে কিন্তু আমার সিঙ্গেল ইলেকট্রন আছে, সিঙ্গেল বা বিজোড় ইলেকট্রন আছে। সো বিজোড় ইলেকট্রন আছে বিধায় এটা কি হবে? এটা কিন্তু আমার প্যারাম্যাগনেটিক হবে। এটা কি হবে? এটা হবে তোমার প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক হবে। তো আমার এখানের মধ্যে যেহেতু এখানের মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে এটা কি হবে? এটা হবে তোমার ডায়াম্যাগনেটিক। তো আশা করি সবাই বুঝতে পারছো, ওকে। আচ্ছা, এখন বলছে যে কোনটি প্যারাম্যাগনেটিক মৌল। আচ্ছা, প্যারাম্যাগনেটিক কোনটা হবে ভাইয়া বলো তো? প্যারাম্যাগনেটিক কোনটা হবে? দেখো জিঙ্ক,
জিঙ্কের মধ্যে কি থাকে ভাই বলতো? জিঙ্কের মধ্যে কিন্তু থাকে তোমার 3D10 থাকে, 3D10 থাকে, 4s2 থাকে। তার মানে দেখো সবগুলো কিন্তু তোমার একদম জোড় অবস্থায় আছে। যেমন দেখো যে 4s মানে এর মধ্যে কিন্তু দুইটা ডাবল জোড় অবস্থায় আছে, তো এটা কিন্তু তোমার প্যারাম্যাগনেটিক হবে না। কপার যেটা আছে, কপারের ইলেকট্রন বিন্যাস কীভাবে বলতো? কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 3D10, তারপর কি হয় 4s1 হয়। তো 4s1 মানে কি? এর মধ্যে কয়টা অরবিটাল আছে? একটা আছে, তার মানে দেখো একটা ইলেকট্রন কিন্তু তোমার বিজোড় অবস্থায় আছে। সো যেহেতু বিজোড় অবস্থায় আছে তার মানে সে কিন্তু তোমার প্যারাম্যাগনেটিক মোল, মানে বিজোড় থাকলে সেটা কি হবে? প্যারাম্যাগনেটিক মোল হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কেন হবে না? এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করে নিও। আচ্ছা, ওকে। এখন বলছে যে কোনটি প্যারাম্যাগনেটিক নয়। দেখো, তো এখানে দেখো আমরা মোটামুটি এই জিনিসগুলোর সম্পর্কে মানে এটা এই যে আর্সেনিক আছে বা এই যে জিনিসটা আছে এটার সাথে কিন্তু আমরা অপরিচিত, বাট পরীক্ষাতে কিন্তু তোমাকে একটা ক্লু মানে অবশ্যই এটা দিয়ে দিবে। যেমন দেখো Cl মাইনাস, তো Cl মাইনাস মানে কীভাবে বলো তো? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 17। মাইনাস মানে সে কী করছে? সে তোমার একটা ইলেকট্রন গ্রহণ করছে। সো একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে কি? তার শেষ কক্ষপথে এখন ইলেকট্রন কয়টা আছে? 18টা আছে। সো আমরা Cl মাইনাস যেটা আছে তার ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি। তো এটা কী হবে? 1s2 হবে, 2s2 হবে, তারপর কী হবে? 2p6 হবে, 2p6 হবে, তারপর এখানে কী হবে? 3s2 হবে, তারপর কী হবে? 3p6 হবে, 3p6 হবে। ওকে, মানে নর্মালি 3p5 হওয়ার কথা ছিল, বাট যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে সে কী হয়েছে? 3p6 হয়েছে। ওকে, এখন দেখো পির মধ্যে আমার অরবিটাল কয়টা থাকে? পির মধ্যে কিন্তু অরবিটাল থাকে তোমার তিনটা, একটা দুইটা তিনটা থাকে। তো 6টা আছে, তার মানে কি? আমরা এক্স পিনমুখী করে তিনটাতে দিব। তারপর দেখো তিনটা দিলাম, 4 5 6। এখন তুমি আমাকে বলো এখানে কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? এখানে কিন্তু কোনো বিজোড় নাই। সো যেহেতু এখানে কোনো বিজোড় নাই তার মানে এটা কিন্তু প্যারাম্যাগনেটিক নয়। তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে আমাদের ডি হবে। তো আশা করি সবাই আজকের ক্লাসে মোটামুটি সবাই সব কিছু বুঝতে পারছো। আচ্ছা, তো তোমরা আমাকে একটু জানাতো সবাই মোটামুটি বুঝতে পারছো কিনা আজকের ক্লাসের মাধ্যমে? সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো আজকের ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্ত ছিল। আমি একটু ওয়েবসাইটে একটু কমেন্টে দেখে নিই, দাঁড়াও। ওকে, আচ্ছা, ওকে। তো তোমরা কি মোটামুটি সবাই কিছু বুঝছো? আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই ছিল। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছি। তো তোমরা আমাকে জানাও তো তোমরা মোটামুটি সবাই সব কিছু বুঝছো কিনা। সবাই মোটামুটি সব কিছু বুঝছো কিনা একটু জানাও তো ভাইয়াকে। আচ্ছা, তো আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিই। ডায়াম্যাগনেটিক বিজুড় লিখছি কোথায়? দেখি তো আমি, দাঁড়াও। হ্যাঁ, ঠিকই তো আছে। ডায়াম্যাগনেটিক কখন হবে? যখন কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না। বিজোড় ইলেকট্রন যখন থাকবে না তখনই সেটা কি হবে? সেটা হবে তোমার ডায়াম্যাগনেটিক। আচ্ছা, ওকে। তো আশা করি সবাই মোটামুটি বুঝছো। তো আমরা ক্লাসটা আজকে তাহলে শেষ করে দিই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আগামীকাল কিন্তু আমাদের ক্লাস 11:30টায় হবে, তাই না? টাইম খুব সম্ভবত 11:30টায়, মানে রুটিনে যে টাইমটা আছে সেই টাইম অনুযায়ী আমাদের আগামীকাল ক্লাসটা হবে। এবং খুব সম্ভবত আগামীকাল হচ্ছে আমাদের মানে শর্ট সিলেবাসের একদম লাস্ট কেমিস্ট্রি ক্লাস। তো আশা করি সবাই মোটামুটি লাস্ট ক্লাসে একটু মানে জয়েন হওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো আমরা ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।